হেই সিনিয়র লাভবার্ড, উইল ইউ ম্যারি মি? ভালো থেকো আমার জুনিয়র রাজকুমার, মিস করব তোমায়। পরিবেশ শান্ত হয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। 10 বছরের ছেলে কল্পের মুখে এমন প্রস্তাব শুনে সবাই বিস্মিত। কারোর বিস্মিত মনোভাবকে পাত্তা দিল না কল্প। ধীর পায়ে এগিয়ে আসলো পূর্বীর দিকে। পূর্বীর হাত ধরে আবারও বলল। তুমি আমায় বিয়ে করবে সিনিয়র? বিস্ময়ে হাঁ হয়ে গেছে পূর্বীর মুখ। আজ সে তার মা বাবার সাথে সুইজারল্যান্ড পাড়ি জমাবে। ফায়ার শেখ ও কল্পের বাবা বন্ধু, তাই কল্পের 10তম বার্থডে হয় তার পার্টিতে উপস্থিত হয়েছে। এখান থেকেই সে তার মা বাবার সাথে এয়ারপোর্টে যাবে, আর সেখান থেকেই আকাশ পথে করে সুইজারল্যান্ড। কল্পের হাত থেকে পূর্বীর হাত ছাড়িয়ে নিলেন ফায়ার শেখ। হাসি মুখে বললেন, তোমরা আগে বড় হও, তখন যদি একে অপরকে পছন্দ করো তখন না হয় বিয়ে করো। এখন তোমাদের সেই সময় হয়নি। বলে পূর্বীর মাকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে পূর্বীকে টেনে নিয়ে যেতে লাগলেন। পিছে থেকে কল্প দৌড়ে পূর্বীর হাত টেনে ধরে। ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না সিনিয়র। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি, যাতে তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে না পারে। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। 10 বছরে কল্পের কথা শুনল না কেউ। কল্পের বাবা ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। পারুশেখ নিজের মেয়েকে টেনে গাড়িতে তুললেন। অশ্রুসিক্ত চোখে পূর্বী গেটের দিকে তাকালো। তার দিকে তাকিয়ে আছে কল্প। মাথা নাড়িয়ে না করছে তাকে ছেড়ে না যেতে। কিন্তু পূর্বীকে তো যেতেই হবে। সে নিজেই তো 13 বছরের একটা মেয়ে। তার কথা কেউই শুনবেন না। কল্পের দিকে তাকিয়ে হাত দিয়ে টাটা দিল পূর্বী। মনে মনে বলল, ভালো থেকো আমার জুনিয়র রাজকুমার, মিস করব তোমায়। পূর্বীদের গাড়ি অতিক্রম করলো কল্পদের বাসার গেট। আস্তে আস্তে সেটা অদৃশ্য হয়ে গেল। বাবার কোল থেকে নেমে কল্প সেদিকে চোট লাগায়। কিন্তু হাই, সে তার সিনিয়রকে খুঁজে পেল না। তার সিনিয়র তাকে ছেড়ে পাড়ি জমিয়েছে দূর দেশে। সিনিয়র? ঘুম থেকে লাফ দিয়ে উঠল কল্প। বেড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে ঢকঢক করে পান করলো। সে আজও মাঝে মধ্যে সেই ছোটবেলার ঘটনাগুলো স্বপ্ন দেখে। দীর্ঘশ্বাস ছাড়ে কল্প। এই জন্মে সিনিয়রের সাথে দেখা হবে কিনা জানে না সে। তবুও মনের মাঝে হাজারো স্বপ্ন বনে তার সিনিয়রকে নিয়ে। একদিন অবশ্যই তার সিনিয়র আসবে তাকে ভালোবাসার রঙে রাঙাতে। 10 বছরের কল্প আজ 25 বছরের যুবক। মাস্টার্সে ভর্তি হয়েছে এইবার। সকল ভাবনা থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল কল্প। তাকে ভার্সিটি যেতে হবে। আজ তার মাস্টার্সের প্রথম ক্লাস। যদিও ভার্সিটির আনাচে কানাচে সব তার চেনা, কারণ সে অনার্সও এটাতেই পড়েছে। আজ ভার্সিটিতে একটু আগে এসে পড়েছে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী তিয়াশা। ক্লাস শুরু হতে এখনও আধা ঘন্টা বাকি। সময় কাটানোর জন্য ভার্সিটির একটা বিল্ডিংয়ের পিছনের দিকে গেলে সেখানে একটা পুকুর আছে, সাথে জঙ্গলের মতো কিছুটা। লাশ। আ জ্ঞান হারালো তিয়াশা। এত ভয়ঙ্কর ক্ষত বিক্ষত করা মুখশ্রী সে কোনোদিন দেখেনি। 20 মিনিটের ভিতরে ভার্সিটিতে এসে পৌঁছে যায় কল্প। তার বন্ধুকে না দেখতে পেয়ে কল দেয় সূর্যের নাম্বারে। সূর্য কল ধরে কল্পকে ভার্সিটির পিছন দিকে আসতে বলে, যেখানে বর্তমানে সবাই ভিড় জমিয়েছে। বিল্ডিংয়ের পিছনের দিকে আসলো কল্প। এত ভিড় কেন সে বুঝতে পারছে না। সবাইকে ঠেলিয়ে একটু দেখার চেষ্টা করলো, সফল হলো। কিন্তু বেশিক্ষণ এক নজরে তাকিয়ে থাকতে পারলো না। কি ভয়ঙ্কর দেখতে লাশটার মুখ। যে মেয়েরা দেখতে এসেছিল তারা দেখে ভয় পেয়ে দূরে সরে গেছে। কয়েকজন মিলে তিয়াশাকে ধরে নিয়ে আসে। এক জায়গায় বসিয়ে মুখে পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তিয়াশার জ্ঞান ফিরে। প্রায় 40 মিনিট পরে পুলিশের আগমন ঘটে। যদিও তারা এই ভার্সিটির এই লাশের ব্যাপার নিয়ে অভ্যস্ত হয়ে গেছে বলেই চলে, কারণ এর আগে আরও 3-4 বার লাশ পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু আশানুস্বরূপ কোনো কিছু বের করতে পারেনি। ভার্সিটির টিচাররা সহ স্টুডেন্টরাও বিরক্ত পুলিশের ওপর। এতদিন ধরে কোনো কিছু খুঁজে বের করতে পারল না। এগিয়ে এলো কল্প। পুলিশের এসপিকে শাসিয়ে বলল, আপনারা পুলিশরা কি কাজ করেন? আপনাদের সরকার থেকে বেতন দেওয়া হয় কেন? জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আপনারা কি সেটা পারছেন না। প্রায় 1 মাস ধরে এরকম ঘটনা ঘটছে। এই পর্যন্ত 4টা লাশ পাওয়া গেল। কে বা কারা এসব করেছে তা আপনারা খুঁজেই বের করতে পারলেন না।
জনগণের নিরাপত্তা দিবেন কি করে? এসপি আনিসুর রহমান মাথা নিচু করে নিলেন। তখনই তার ফোন বেজে উঠল। সবার সামনেই কল রিসিভ করলেন। উপর মহল থেকে কল এসেছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলেন। আনিসুর রহমানের ঠোঁটে সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল, যা চোখ এড়ালো না কল্পের। তাচ্ছিল্য করে বলল, বাহ, আপনারা তো হাসবেনই, এটা ছাড়া আর কী বা করতে পারবেন? লম্বা শ্বাস ছাড়েন আনিসুর রহমান। সবার দিকে তাকিয়ে জোর গলায় বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন গোয়েন্দা বিভাগে একজন নতুন ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করেছেন কয়েক মাস আগে। ইতিমধ্যে তিনি কয়েকটা কেস সলভ করেছেন। তাকে এই ভার্সিটি লাশের রহস্য উদ্ঘাটনের কেসটা দায়িত্ব দেওয়া হবে। সবাই একসাথে বলে উঠল। কে সে? এসিপি আনিসুর রহমান গর্বের সাথে বলেন। পিসি। মুহূর্তের মধ্যেই সবার মধ্যে কানাঘুষা শুরু হলো। কে এই পিসি? কল্প সন্ধিয়ান হয়ে প্রশ্ন করেই ফেল। কে এই পিসি? আনিসুর রহমান হাসলেন, ঠোঁটে হাসি রেখেই বললেন, সে না হয় যখন কেস সলভ হবে তখন জানবেন, আপাতত সেটা সিগারেট থাকবে। পিসি চান পরিচয় লোকে কেস সলভ করার কাছে নামতে। যখন তিনি কেস সলভ করতে পারবেন তখন তিনি সবার সামনে এসে দাঁড়াবেন। ততদিন তিনি পিসি গোয়েন্দার ইনভেস্টিগেশন পিসি। আরও কিছুক্ষণ পরে লাশ নিয়ে চলে গেলেন পুলিশরা। আস্তে আস্তে ভিড় কমে গেল। সবাই নিজ নিজ ক্লাসের দিকে চলে গেল। সবার মনেই আতঙ্ক। কেউ কেউ ভেবে নিয়েছে এই রহস্যের উদ্ঘাটন না হওয়া পর্যন্ত ভার্সিটিতেই আর আসবে না। এতক্ষণ ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব দেখছিল এক আগন্তুক, যে এইসব দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। আড়ালে গিয়ে দাঁড়িয়ে কাউকে কল দিল। ওপাশ থেকে ভেসে এলো, সব ঠিকঠাক? কেউ কিছু ধরতে পারেনি তো? জি বস, সব ঠিকঠাক। কেউ কিছু আন্দাজ করতে পারেনি, আর পারবেও না। আমি আছি না, সব খেয়াল রাখবো। শুধু একটু ওই আর কি। পেয়ে যাবি, তোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তুই শুধু কাজটা ঠিকঠাক মতো কর। কেউ যেন কখনো কিছু জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাহলে সেদিনই তোর শেষ দিন হবে, মনে রাখিস। ওপাশ থেকে ফোন কেটে দিল। কান থেকে ফোন নামিয়ে কুরুর হাসলো আগন্তুক। ঠোঁটে কুরুর হাসি বজায় রেখেই বলে ওঠে, সে তো সময় মতো দেখবেন বস। এমনি এমনি কি আর আপনার কথায় এসব করছি? সিংহাসনের স্বপ্ন তো সবাই দেখে, আমার দেখতে দোষ কোথায়? আমিও কখনো সুযোগ পেলে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে নিজে সেই সিংহাসনে রাজা হব। শীষ বাজাতে বাজাতে চলে গেল আগন্তুক। সেই দিনের পরে 2 দিন কেটে গেছে। এই 2 দিন কোনো লাশ পাওয়া যায়নি। তবে এসিপি আনিসুর রহমান আবার এসেছিলেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে তারা সবাই মাদকাসক্ত ছিল। এদের দেহে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। এরা ড্রাগস সেবন করত। আনিসুর রহমানের কথা শুনে সম্পূর্ণ ভার্সিটির ছাত্র ও শিক্ষকদের একটাই প্রশ্ন ছিল, কে এদের ড্রাগস দিত? বিনিময়ে আনিসুর রহমান বলেছিলেন, সেটা জানার জন্য তো আপনাদের আমাদের অপেক্ষা করতে হবে। পিসি খুব শীঘ্রই আসছেন। তিনি আপনারা আমার মাঝেই থাকবেন, সাধারণ মানুষের মতো। আপনারা তাকে চিনতে পারবেন না। রহস্য উদ্ঘাটনের পরে তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করবেন। বলে আনিসুর রহমান চলে গিয়েছিলেন। সকাল 9টার কাছাকাছি সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো কল্প। সে নাস্তা করে ভার্সিটিতে যাবে, কিন্তু আশেপাশে তাকিয়ে অবাক হলো কল্প। তার বাবাকে কোথাও দেখতে না পেয়ে ভুরু কুঁচকায়। আজমিন খান মূলত সবসময় কল্পের সাথে নাস্তা করেন, তারপর অফিসে যান। আনিকা খান হয়তো নিজের ছেলের মুখ দেখে বুঝতে পারলেন, এগিয়ে আসলেন কল্পের দিকে। বলেন, তুমি একটু অপেক্ষা করো কল্প। তোমার বাবা ভোর 5টায় এয়ারপোর্টে গিয়েছিলেন তোমার শেখ আঙ্কেল ও আন্টিকে রিসিভ করতে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আনিকা খানের কথার মধ্যেই বাসার কলিং বেল বেজে উঠল। তিনি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন। এদিকে কল্প ভেবে চলেছে শেখ আঙ্কেল ও আন্টি আসছেন, তার মানে তার সিনিয়রও এসেছে। চেয়ার থেকে উঠে দাঁড়ালো কল্প। আগ্রহ নিয়ে দরজার বাইরে উকি দিতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেল না। দরজা দিয়ে ঢুকলেন পারু শেখ ও ফায়াজ শেখ, সাথে আজমিন খান পিছনের ড্রাইভার ব্যাগ নিয়ে। কল্প আবারও উকি দিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। আনিকা খান হয়তো ছেলের উকি দেওয়ার কারণ বুঝলেন। তিনি কল্পের অনুভূতি সম্পর্কে অবগত। ঠান্ডা শরবত নিয়ে এলেন পারু শেখ ও ফায়াজ শেখের জন্য। ওনারা এক নিঃশ্বাসে পান করলেন সেটা। সোফায় মাথা এলিয়ে দিলেন। আনিকা খান সুযোগ পেয়ে বলেন, ভাবি পূর্বে আসেনি? দীর্ঘশ্বাস ছাড়েন পারু শেখ।
সে আর বলতেন ভাবি, মেয়েটিকে কত করে বললাম আমাদের সাথে আপনাদের বাসায় আসতে, কিন্তু তার নাকি কি কাজ, তাই কাজ শেষ হলে আপনাদের বাসায় আসবে। এগিয়ে এলো কল্প উৎকণ্ঠা হয়ে বলে। সিনিয়র বাংলাদেশে আছে? পারুশেখ বলেন। হ্যাঁ, পূরবী তো কয়েক মাস আগেই বাংলাদেশে ব্যাক করেছে। কি একটা কাজে। কী কাজ সেটা আমরাও জানি না, সময় হলে জানাবে বলেছে। চোখের জল জমল কল্পের অভিমানের জল। পূর্বের প্রতি তার অভিমান আগে থেকেই ছিল। আস্থা আকাশ সম হলো। নাস্তা না করে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল কল্প। পেছন থেকে আনিকা খান ডাকলেন, কিন্তু কল্প শুনল না। দীর্ঘশ্বাস ছাড়েন আনিকা খান। তার ছেলের কষ্টের কথা ভেবে হৃদয় ব্যথিত হয়। ভার্সিটির মাঠ দিয়ে সূর্যের সাথে কথা বলতে বলতে হাঁটছে কল্প। তখনই কারোর সাথে ধাক্কা লাগে তার। ধাক্কা এমনভাবে লেগেছে যে বিপরীত পাশের ব্যক্তিটি মাটিতে পড়ে গেছে। নিচে তাকিয়ে কল্প দেখল কালো ফতোয়া ও হোয়াইট জিন্স পরা একটি মেয়ে, যে বর্তমানে মাথা নিচু করে আছে। হাত বাড়িয়ে দিল কল্প, কিন্তু মেয়েটি কল্পের হাত না ধরে নিজে একা একা উঠে দাঁড়ালো। কল্প কিছু বলবে তার আগেই মেয়েটি কল্পের কলার ধরে বলে ওঠে, ইউ ম্যান, চোখে দেখেন না? মেয়ে দেখলে হুঁশ থাকে না নাকি? রিডিকিউলাস পারসন। কল্প ভেবেছিল মেয়েটিকে সরি বলবে, কিন্তু মেয়েটির কথা শুনে রেগে গেল। কলার ছাড়িয়ে নিয়ে বলল, সেট আপ মেয়ে, আপনি না জেনে কারো সম্পর্কে বাজে কথা বলতে পারেন না। আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। রিয়েলি? আপনার মতো ছেলেদের চেনা আছে, মেয়ে দেখলেই হুঁশ থাকে না। আমি আরাবিয়ান খান কল্প, এক নারীতে আসক্ত। তাই আমাকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। আপনি আমাকে সরি বলুন। সরি? তাও আপনাকে? আমি পূরবী শেখ আপনার মতো ছেলেকে কখনোই সরি বলবো না। বাজে ছেলে কোথাকার। পূর্বিশেখ নামটা প্রতিধ্বনিত হতে লাগলো কল্পের কানে, কিন্তু মেয়েটির শেষের কথা শুনে আবারও রেগে গেল। এগিয়ে এলো একটু, তারপর বলল, আপনার বাবার নাম কি? কেন? বিয়ের প্রস্তাব পাঠাবেন নাকি? বাবার নাম জানার সাথে বিয়ের প্রস্তাবের কি সম্পর্ক? আপনাদের ছেলেদের চেনা আছে। এখন বাবার নাম জিজ্ঞেস করবেন, পরে বাসার ঠিকানা জিজ্ঞেস করবেন, তারপর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন। ও রিয়েলি? আপনার তাই মনে হয়? মনে না হওয়ার কি আছে? আমারই ভুল। আমি আপনাকে আমার খুবই পরিচিত একজন ভেবেছিলাম, কিন্তু আপনার মতো ঝগড়ুটে মহিলা কখনো আমার সে হতেই পারে না। আচ্ছা, আপনি কিসে পড়েন? আমি অনার্স ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছি এই ভার্সিটিতে। ট্রান্সফার হয়ে এসেছি আর কি। ও আচ্ছা, সরি। আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। তবুও আপনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সেও আপনার সাথে বাজে বিহেভ করত, কিন্তু আমি মেয়েদের সম্মান করি, তাই আপনার সাথে বাজে আচরণ করতে পারলাম না। আমিও সরি আপনার সাথে বাজে আচরণ করার জন্য। আমাকে সম্মান করে চলবেন সব সময়। সিনিয়র হই আপনার। কে সিনিয়র কে জুনিয়র সেটা তো সময় বলে দিবে। মানে কিছু না, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। মেয়েটি চলে গেল। কল্প মনে মনে ভাবতে লাগলো, সে শুধু শুধু মেয়েটিকে তার সিনিয়র ভাবছিল। যদিও মেয়েটির চেহারা কিছুটা তার সিনিয়র মতো মনে হচ্ছে, কিন্তু সে তো তার সিনিয়রের বর্তমান ছবি দেখেনি সামনাসামনি দেখবে বলে। তার মনে হচ্ছে এবার সিনিয়রের ছবি খুঁজে বের করতে হবে। কল্পকে ভাবনায় মশগুল দেখে পেটে গুঁতো দিল সূর্য। ভাবনা থেকে বের হয় কল্প রাগী দৃষ্টিতে সূর্যের দিকে তাকালো। সূর্য তাৎকেলিয়ে পড়ল। কি রে শালা, এক ধাক্কা প্রেমে পড়ে গেলি নাকি? কি এত ভাবছিস? শ্যাট আপ তুর্য, তুই তো জানিস আমি সিনিয়রকে কতটা ভালোবাসি। এই মেয়েটার নাম আর সিনিয়রের নাম একই, তাই ভাবছি শিওর হওয়ার জন্য ছবি কালেক্ট করতে হবে। মানে বুঝলাম না। কল্প সব কিছু বুঝিয়ে বলল সূর্যকে। সব শুনে সূর্য বলল, এই মেয়েটি যে সিনিয়র ভাবি কি না সেটা শিওর হওয়ার জন্য ছবি কালেক্ট কর। মনের ভিতর কোনো সন্দেহ রাখতে নেই। সিনিয়র ভাবির ছবি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার, তাহলেই বোঝা যাবে এই মেয়েটি সিনিয়র ভাবি কি না। সেটাই করতে হবে। মায়ের কাছে সিনিয়রের ছবি থাকতে পারে, মাকে বলতে হবে না থাকলেও সে কান্ট্রির থেকে কালেক্ট করতে। শিওর না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। কখনো মনে হচ্ছে এটাই সিনিয়র, আবার কখনো মনে হচ্ছে এক নামে তো কত মানুষই হয়। চিন্তা করিস না, দেখিস আন্টি ছবি খুঁজে দিবে তোকে। এখন চল ক্লাসে যাই।
লেট হয়ে যাচ্ছে। চলো। ক্লাসের দিকে এগিয়ে চলো দুজন, কিন্তু কল্প মনে মনে ভাবছে যদি এটা তার সিনিয়র হয় তাহলে সে কি করবে নিজেও জানে না। তার সিনিয়র কিনা তার দেশে থেকেও তার সাথে যোগাযোগ করছে না। আচ্ছা, তার সিনিয়র কি তাকে ভুলে গেছে? আর ভাবতে পারলো না কল্প। দম বন্ধ হয়ে আসছে তার। মাথা ঝাড়া দিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। আনিকা খান অবসরে বই পড়ছিলেন। তখনই কল্প হুড়মুড় করে রুমে ঢুকেন। বই রেখে সোজা হয়ে বসলেন আনিকা খান। কল্পকে কাছে ডাকলেন। ধীর পায়ে কল্প এগিয়ে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আনিকা খান ছেলের মাথায় সিনিয়রের হাত বুলালেন। কি হয়েছে আমার বাবাটার? মন খারাপ কি? ফুপিয়ে উঠল কল্প। মায়ের কোমর শক্ত করে হাত দিয়ে পেঁচিয়ে পেটে মুখ গুজল। আনিকা খানের বুকে হাহাকার করে উঠল। একমাত্র সন্তানের কষ্ট সহ্য হয় না তার। কি হয়েছে আমার বাবাটার? আম্মুকে কি বলবে না কল্প? আম্মু, বলো বাবা। সিনিয়রকে এনে দাও। তোমার পারোয়ানকে তো বললেন প্রবি বাংলাদেশেই আছে, ওর কাজ শেষ হলে এমনি আমাদের বাড়িতে আসবে। ও কি করেছে, কোথায় আছে কেউ জানে না, সময় হলে জানাবে বলেছে। আম্মু, তোমার কাছে সিনিয়রের কোনো ছবি আছে? না তা নেই, তবে তোমার পারোয়ানটি মাঝে মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে পিক দিতেন। পুরনো মেসেজ ঘেটে দেখতে হবে, পেলেও পেতে পারি। তুমি হঠাৎ প্রবির ছবির কথা বলছো কেন? তুমি তো চাও প্রবিকে প্রথম সামনাসামনি দেখতে। আমার ভার্সিটিতে একটা মেয়ে নিউ ভর্তি হয়েছে আম্মু, অনার্স ফাইনাল ইয়ারে। সিনিয়রের ছোটবেলার মুখশ্রী যতটুকু মনে আছে তাতে আমার মনে হয়েছে ওই মেয়েটা কিছুটা সিনিয়রের মতো দেখতে। আর মেয়েটির নামও সিনিয়রের নামে। কি নাম মেয়েটির? পূরবী শেখ। এক নামে তো অনেক মানুষই আছে পৃথিবীতে, আর একরকম দেখতেও মানুষ আছে। হ্যাঁ আম্মু, সেটাই আমি শিওর হতে চাই। আমার বারবার মনে হচ্ছে ওই মেয়েটি আমার সিনিয়র। আমি মেয়েটির চোখ দেখেছি ঠিক সিনিয়রের মতো। তুমি যেভাবে পারো সিনিয়রের ছবি কালেক্ট করে দাও। আমি শিওর না হওয়া পর্যন্ত শান্তি পাবো না আম্মু। চিন্তা করো না বাবা, আমি প্রবীর ছবি খুঁজে বের করব। যদি না পাই তো তোমার পারোয়ানটিকে থেকে নিয়ে নিব। এবার তুমি চলো, খেয়ে নেবে। আগে ফ্রেশ হয়ে আসো, আমি রূপাকে খাবার গরম করতে বলছি। খেতে ইচ্ছে করছে না। দেব এক থাপ্পড়। যাও জলদি ফ্রেশ হয়ে আসো। খাবারের প্রতি কেন অনীহা? আমি সহ্য করব না। আমি সিরিয়ালের মায়েদের মতো না যে ছেলে খেতে চাইবে না বলে ছেলের ভয় জিজ্ঞেস করব না। খাবে কি খাবে না, বা তুমিও সিরিয়ালের মতো রাগি বদমেজাজি নাও। আমার গল্প সবসময়ের মায়ের বাধ্য ছেলে। যাও বাচ্চা, ফ্রেশ হয়ে আসো, মা তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করবে। কল্পের কপালে চুমু দিয়ে উঠে চলে আসেন আনিকা খান। এতক্ষণ কল্পের মুখ বেজা ছিল। আনিকা খানের কথা শুনে হেসে দিয়েছে। মাথা চুলকে হেসে কল্প নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর মা ছেলে মিলে দুপুরের খাবার খেয়ে নেয়। কল্পের বাবা অফিসেই দুপুরের খাবার খান। দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছিল কল্প। 3:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর পড়তে বসে। কল্পের কোনো বাজে আড্ডা বা সময় অপচয় করার কোনো সঙ্গী নেই। সে সবসময় মায়ের বাধ্য ছেলে। আনিকা খান একটা লিস্ট দিয়েছেন। ফজরের সময় কল্পকে ডেকে তুলে নামাজে পাঠান বাপ ছেলেকে। তারপর তিনিও নামাজ পড়েন। নামাজ থেকে এসে আবার ঘুমিয়ে পড়েন সবাই। 9টা বা 9:30টার দিকে উঠে কল্প বাবা মার সাথে নাস্তা করে তারপর ভার্সিটিতে যায়। সেখান থেকে দুপুরে বাসে এসে খেয়ে ভাত ঘুম দেয়। 3টা বা 3:30টার দিকে উঠে পড়তে বসে। সন্ধ্যার দিকে আজমিন শেখ চলে আসেন। তখন বাবা ছেলে মিলে সম্পূর্ণ বাসা মাতিয়ে রাখেন। কল্পের বন্ধু বলতে ভার্সিটিতে সূর্য আছে। সূর্য চলে আসে সন্ধ্যার দিকে কখনো কল্পতের বাসায়। সেও আড্ডায় যোগ দেয়। সব মিলিয়ে আনিকা খানের ভরপুর সংসার। তার সংসারে সুখের অন্ত নেই। তবে কল্পের জন্য আনিকা খানের সব চিন্তা। তার ছেলে শান্ত স্বভাবের, কখনো কোনো কিছু মুখ ফুটে চায় না। শুধু একটা জিনিসই সে ছোটবেলা থেকে চায়, পূর্বীকে। আনিকা খান পারু শেখের সাথে হওয়া পুরনো চ্যাটিংগুলো দেখতে থাকেন, কিন্তু পূর্বীর কোনো ছবি খুঁজে পাননি। বাধ্য হয়ে পারু শেখকে ফোন করেন। কিছুক্ষণ কথা বলে পূর্বীর ছবি দেওয়ার কথা বলেন হোয়াটসঅ্যাপে। পারু শেখ বিনা বাক্যে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেন। তারও কল্পকে ভীষণ পছন্দ। এমনই লক্ষ্মী ছেলে আজকালকার যুগে পাওয়াই মুশকিল। কল্পের মতো শান্ত শিষ্ট ছেলেকে তার মেয়ের জন্য উপযুক্ত। কল্পই পারবে গম্ভীর পূর্বীকে হাসি খুশি রাখতে। কল্প টেবিলে বসে পড়ছিল।
তখনই হাতে 2 কাপ কফির মগ ও ফোন নিয়ে প্রবেশ করেন আনিকা খান। মাকে দেখে কল্প বই বন্ধ করে উঠে দেয়। আনিকা খান ছেলের তার প্রতি শ্রদ্ধা দেখে গর্বে হাসেন। মনে মনে ভাবেন তিনি সার্থক এমন ছেলের মা হয়ে। কফির মগ টেবিলে রেখে কল্পকে বসতে বলে তিনিও আরেকটা চেয়ার টেনে বসেন। কফি খেতে খেতে মা ছেলে নানান গল্পে মেতে ওঠেন। কথা বলার ফাঁকেই আনিকা খান নিজের ফোন থেকে গ্যালারিতে গিয়ে পূর্বীর ছবি বের করে কল্পের দিকে বাড়িয়ে দেন। কল্প মায়ের হাত থেকে মোবাইল নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। মুহূর্তেই তার চোখ জোড়া থমকে গেল। কালো টি শার্ট, তার উপরে সাদা লেডিস শার্ট পরে মা বাবার কাঁধ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে পূর্বী, যা স্ক্রিনে দেখতে পাচ্ছে কল্প। সে ঠিকই ভেবেছিল ভার্সিটির মেয়েটাই তার সিনিয়র। সে চোখের দিকে তাকেই বুঝতে পেরেছিল। আনিকা খান কল্পের গালে হাত রাখলেন। কল্প মায়ের দিকে তাকিয়ে হাসলো। আমি তোমাকে বলেছিলাম না আম্মু, ভার্সিটির মেয়েটাই সিনিয়র। মিলে গেছে আম্মু, ওই আমার সিনিয়র। আর ইউ শিওর কল্প? হ্যাঁ আম্মু, আমি 100% শিওর। কিন্তু ওই মেয়েটাই যে সিনিয়র সেটা তুমি আর আমি শুধু জানবো, কাউকে বুঝতে দিও না। আমি চাই সিনিয়র নিজে এসে আমার কাছে ধরা দিক। তার লুকোচুরি খেলা শেষ হলে সে নিজেই আসবে। ততদিন না হয় আমি তার সাথে তাল মিলিয়ে অভিনয় করে গেলাম। ঠিক আছে বেটা, তুমি যা চাও তাই হবে। আমি প্রবীকে চিনি, ও নিশ্চয়ই কোনো প্রয়োজনে কাউকে ধরা দিচ্ছে না। ওর কাজ শেষ হলো নিজে থেকেই তোমাকে সব বলবে। মন খারাপ করো না, রেডি হয়ে নাও। কোথায় যাব? তুমি আর আমি ঘুরতে যাব। আব্বু যাবেন না? যাবেন তো। তোমার আব্বু অফিস থেকে আমাদের সাথে যুক্ত হবে। তোমার পারো আন্টি ফায়ার সাইকেলও থাকছেন। ওয়াও, তাহলে তো খুব আনন্দ হবে। আমি সূর্যকে ডেকে নেই। নাও, পারলে তোমার সোনিয়া আন্টিকেও নিয়ে আসতে বলো। কতদিন ওনার সাথে আড্ডা দিচ্ছি না। ঠিক আছে আম্মু, কিন্তু আমি কি পরবো? এত বড় হয়ে গেলে এখনো কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের মতো কি পড়বে তা নিয়ে চিন্তা করো। আমি তো বাচ্চাই, তোমার বাচ্চা। কল্পর গাল টেনে দিলেন আনিকা খান। আলমারি থেকে খুঁজে বের করে একটা সাদা শার্ট বের করলেন, সাথে কালো প্যান্ট ও কালো কোট। বিছানার উপর সেগুলো রেখে কল্পকে ফ্রেশ হতে বলে নিজেও তৈরি হতে চলে গেলেন। কল্প সূর্যকে ফোন দিয়ে বলল রেডি হয়ে তাদের পাশে আসতে, সাথে তার মা সোনিয়া খানমকে নিয়ে আসতে। সূর্য তো এক পায়ে রাজি। সোনিয়া খানমকে বলতেই তিনিও রাজি হয়ে গেলেন। কতদিন আড্ডা দেওয়া হয়নি তার। সাংসারিক ব্যস্ততায় কারোরই তেমন আড্ডা বা দেখা হয় না। কোনো অনুষ্ঠান বা হঠাৎ প্ল্যান করে ঘুরতে যাওয়া হলেই তবে সবার দেখা ও আড্ডায় আসর বসে। তখন সব কিছু ভুলে, বয়স, সংসার সব ভুলে একে অপরের সাথে আড্ডায় মত্ত হন তারা। ফুচকা স্টলে ভিড় জমিয়েছেন 3 জন রমণী, আনিকা খান, সোনিয়া খানম ও পারু শেখ। 3 জনই ফুচকা খেতে ব্যস্ত। একটু সাইডে দাঁড়িয়ে আছেন তাদের 3 জনের স্বামী। তাদের দৃষ্টিও নিজেদের স্ত্রীদের দিকে। বিয়ের এত বছর হলো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তবুও তাদের একে অপরের প্রতি ভালোবাসা কমেনি। আজও নিজেদের স্ত্রীদের ফুচকা খাওয়ার দৃশ্য দেখে নতুন করে প্রেমে পড়ছেন 3 জন পুরুষ। 3 জন রমণী ফুচকার প্লেট নিয়ে এগিয়ে আসলেন তাদের অর্ধাঙ্গের দিকে। 3 জনই নিজ নিজ স্বামীর মুখে একটি করে ফুচকা পুরে দিলেন। দূরে বসে থাকা কল্প ও সূর্য তাদের মা বাবাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখে মুগ্ধ হচ্ছে। কল্পের হাত ধরে সূর্য বলে, দোস্ত, আমি যাকে বিয়ে করবো তাকে ঠিক এমনভাবেই সারা জীবন ভালোবাসবো। ইস, কবে যে আমারও বউ হবে। কল্প ভ্যাবাচাকা খায়, হালকা কেশে বলে, সে তো সময় হলে এমনি বউ পেয়ে যাবি। এখন তো আর চিন্তা করলে বউ মিলবে না। আগে তো পড়াশোনা শেষ করি, চাকরি না করি বাবাদের ব্যবসায় তো হাত লাগাতে হবে। তারপর সব আয়ত্তে নিয়ে যখন বুঝতে পারবো নিজের স্ত্রীর দায়িত্ব পালনের সব রকম যোগ্যতা অর্জন করেছি, তখনই বিয়ে করব। গালে হাত রেখে সূর্য বলে, সে তো আমিও, কিন্তু তোর তো ঠিক করা আছে, তোর সিনিয়র আছে, আমার তো কেউ নেই। ইস, না জেনে আমার ভবিষ্যৎ বউ কোন বেটার সাথে টাঙ্কি মারতেছে। বলে কাঁদো কাঁদো মুখ করল সূর্য। সূর্যের কথা শুনে কল্প হাসি আটকাতে পারল না। শব্দ করে হেসে হাসি থামানোর জন্য মুখ চেপে ধরে। সূর্য কটমট করে তাকিয়ে বলে, তুই তো হাসবি, তোরই তো দিন। তোর তো সিনিয়র ভাবিকে নিয়ে কোনো চিন্তাই নেই, তাকে তুই পেয়ে যাবি। সব চিন্তা আমার। আমার সিনিয়র বউ না জানি কোথায় আছে। ভুরুকুচকে কল্প বলে। সিনিয়র বউ? হালকা কেশে সূর্য বলে, দেখ, তুই তো সিনিয়র বিয়ে করবি, তাই আমিও ভেবে রেখেছি।
কী ভেবে রেখেছিস? আমিও তোর মতো সিনিয়র বিয়ে করব। আমারও একটা সিনিয়র লাভ বাট হবেই। আর তাছাড়া তুই আর আমি তো সব সময় সেম সেম থাকি। বিয়ে করলেও সেম করব, মানে বউ সেম না, সিনিয়র হবে আর কি। বলে দাঁত গেলালো সূর্য। তুই যদি সিনিয়র বউ না পাস তো কী করবি? না পেলে তোর সিনিয়রকে তুলে নিয়ে বিয়ে করে নেব। কটমট করে তাকিয়ে আছে কল্প। সূর্য দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। আরে ইয়ার, রাগ করছিস কেন? আমি তো মজা করেছি। এরকম মজা কখনো করবি না। আমার সিনিয়র শুধুমাত্র আমার, আর কারো না। কেউ ভাগ বসাতে আসলে খুন করে ফেলবো। ক্ষমা করে দে মেরি বাপ। আর তোর সাথে সিনিয়র ভাবিকে নিয়ে মজা করব না। বাপ? আমি তোর বাপ? আচ্ছা, তাহলে আজ থেকে আমার সিনিয়রকে মা বলে রাখবি, আর আমার মা বাবাকে দাদা দাদি, আম্মু আব্বু খুশি হবে। তাদের ছেলে বিয়ে না করেই ছেলের বাপ হয়ে গেছে। ফুসফুস করছে সূর্য। কল্প মুখ চেপে হাসছে। কল্পের হাসি দেখে ঠাস ঠাস করে কিল বসিয়ে দিল সূর্য। কল্প কম কিসে, সেও সূর্যের পিঠে দুমদুম করে কিল বসিয়ে দেয়। সূর্য না পেয়ে কল্পকে কাতুকুতু দিতে শুরু করে। কল্প ও সূর্যকে কাতুকুতু দিচ্ছে। দুজনে খিলখিল করে হাসছে। তা দেখে দূরিয়ে দাঁড়িয়ে থাকা তাদের মা বাবাদের মুখেও হাসি। এত বড় ছেলে হয়ে রাস্তার মধ্যে বাচ্চাদের মতো করছো? কারোর কথা শুনে হাসি থামিয়ে সামনে তাকালো কল্প ও সূর্য। হাত ভাঁজ করে পূর্বীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকই হলো দুইজন। সূর্য কল্পকে ছেড়ে তাদের মা বাবার দিকে চলে গেল। রয়ে গেল কল্প ও পূর্বী। কল্প মাথা চুলকে পূর্বীর দিকে তাকালো। পূর্বীর দৃষ্টিও তার দিকে ছিল। একে অপরের চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে মাথা নিচু করে নেয় কল্প। পূর্বী তা দেখে ঠোঁট কামড়ে হেসে কল্পের পাশে বসে। আমার আসল পরিচয় জেনে গেছো জানি, তাই অপরিচিতদের মতো ব্যবহার না করলেও চলবে। পূর্বীর কথা শুনে অবাক হয়ে তাকাই কল্প। কল্পের দিকে তাকিয়ে পূর্বী বলে, আমি না চাইলে কখনোই মা আন্টিকে ছবি দিতেন না। আমি চেয়েছি বলেই তুমি আমার পরিচয় জানতে পেরেছো, আমার ছবি দেখতে পেরেছো। এত লুকোচুরি কেন সিনিয়র? আপাতত তোমাকে সত্যিটা বলতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কল্প। তবে শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমার ভার্সিটিতে একটা প্রয়োজনীয় স্টুডেন্ট হয়ে প্রবেশ করেছি। সেই প্রয়োজনের বিষয়গুলো জেনে নেই, তারপর তোমাকেই সবার আগে সব কিছু বলবো। আস্তে করে নিজের হাত দিয়ে পূর্বীর হাত ধরলো কল্প। হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানতে চাইবো না তুমি কী জন্য এসব করছো। তবে তুমি যাই করো না কেন, সবসময় নিজের খেয়াল রেখো। আর তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। আমি তোমাকে সব রকম সাহায্য করার চেষ্টা করব। আমার উপর অভিযোগ নেই তোমার? মাথা নিচু করে কল্প বলে, অভিযোগ অভিমান সবই ছিল, সেটা সময় হলে পুষিয়ে নিব। চলো মা, বাবার কাছে যাই। বলে পূর্বীর হাত ধরে একটু দূরে দাঁড়িয়ে থাকা রমণী ও পুরুষদের দিকে এগিয়ে গেল। এতদিন পরে নিজের মেয়েকে দেখতে পেয়ে দু চোখ ভরে এলো পারুশেখের। পূর্বীকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলেন, এতদিন পর মায়ের কথা মনে পড়লো? এক হাতে কান ধরে পূর্বী বলে, সরি আম্মু, সরি আব্বু, আই এম এক্সট্রিমলি সরি অল। আনিকা খান পূর্বীর কান থেকে হাত সরিয়ে জড়িয়ে ধরলেন। পূর্বী মুচকি হেসে বলে, সরি আন্টি। আরে ধুর পাগলি, তোকে সরি বলতে হবে না। আমি তো তোকে চিনি, তুই কোনো কারণ ছাড়া কখনো কিছু করিস না। আমাদের পূর্বী কেমন তা আমরা জানি। সো মন খারাপ না করে আসো, আমরা সময়টা এনজয় করি। ফুচকা খাবে তো? মুচকি হেসে পূর্বী বলে, খাওয়া যায়। তিনজন মায়ের সাথে যোগ হলো পূর্বী। চারজন ফুচকা খাচ্ছে। পূর্বী এগিয়ে এলো কল্পের দিকে। প্লেট থেকে ফুচকা নিয়ে কল্পের মুখের সামনে ধরলো। কল্প মুচকি হেসে হাঁ করলো। পূর্বী কল্পের মুখে ফুচকা দিয়ে আজমিন খানের সামনে গিয়ে দাঁড়ালো। প্লেট থেকে ফুচকা তুলে তার মুখের সামনে ধরলো। আজমিন খান পূর্বীর মাথায় হাত বুলিয়ে হাঁ করেন। পূর্বী আজমিন খানকে ফুচকা খাইয়ে দিয়ে সৌরভ আহমেদ এর সামনে গিয়ে দাঁড়ালো। প্লেট থেকে ফুচকা তুলে তার মুখের সামনে ধরলো। সৌরভ আহমেদ মুচকি হেসে হাঁ করে ফুচকা মুখে নিলেন। পূর্বী নিজে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মুখের সামনে ফুচকা ধরতেই ফায়াজ শেখ হাঁ করে মুখে নেওয়ার আগেই পূর্বী সেটা নিজের মুখে ঢুকিয়ে নেয়। ফায়াজ শেখ মেয়ের কান টেনে ধরেন। পূর্বীর বাবার এক কাঁধ জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। হাসি থামিয়ে বলে, আচ্ছা যাও, এবার দিচ্ছি, হা করো। ফায়াজ শেখ হাঁ করতেই পূর্বী তার মুখে ফুচকা ঢুকিয়ে দেয়। সূর্যের সামনে গিয়ে প্লেট এগিয়ে দেয় পূর্বী।
সূর্য প্লেট থেকে ফুচকা তুলে হাতে নিয়ে বলে, ধন্যবাদ সিনিয়র ভাবি। বলেই ফুচকা মুখে পুড়ে নেয়। আপনার কোনো বান্ধবী থাকলে বলবেন তো ভাবি। ভুরু কুচকে পূর্বী বলে। কেন? মাথা চুলকে সূর্য বলে, না মানে ইয়ে আমি গল্পের মতো সিনিয়র বিয়ে করবো আর কি। আচ্ছা, সময় হলে আপনার জন্য ব্যবস্থা করে দিব। সূর্যের খুশি দেখে কে, সে আর কাউকে না পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা কল্পকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। কল্প গালে হাত দিয়ে চোখ কটমট করে সূর্যের দিকে তাকায়। সূর্য তা দেখে কল্পকে ছেড়ে দিয়ে দাঁত কেলিয়ে তাকিয়ে রয়। পূর্বী দুজনের এসব দেখে আবারও খিলখিল করে হেসে ওঠে। ভার্সিটির মাঠে একটি গাছের তলায় বসে আছে সূর্য ও কল্প। সাথে রয়েছে তাদের কিছু ক্লাসমেট। ক্লাস শুরু হতে আরও 20 মিনিটের মতো বাকি, তাই তারা আড্ডা দিচ্ছে। কল্প বারবার গেটের দিকে তাকাচ্ছে। সূর্য কল্পের কার্যকলাপ দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে। কল্পের কাঁধে হাত রেখে হালকা কেশে মনোযোগ নিজের দিকে আনার চেষ্টা করলো সূর্য। কল্প সূর্যের কাশির শব্দে ভ্যাবাচেকা খেয়ে সূর্যের দিকে তাকায়। ভুরুকুচকে সূর্য বলে। কল্প নিজেকে স্বাভাবিক করে বলে, কিছু না। তুই এভাবে হঠাৎ কাশি দিলি কেন? আমার মুখ, আমার গলা, আমি কখন কাশি দিমু সেটা আমার ব্যাপার। আর কাশি কি বলে কয়ে আসে নাকি? আমি কি সেটা বলেছি? তাহলে মানে আমার কোনো প্রাইভেসি নেই? কাশি দিলেও তোকে বলে তারপর দিতে হবে? মেয়েদের মতো কুচিয়ে কুচিয়ে ঝগড়া করছিস কেন? চেতে ওঠে সূর্য, মুখ ফুলিয়ে বলে, কি আমি মেয়েদের মতো ঝগড়া করি? বুঝলি গল্প, সবাই স্বার্থপর। এই যে তুই তোর ভালোবাসার মানুষের সন্ধান পেয়ে গিয়েছিস, তাই এখন তোর আমাকে অসহায় লাগবে। আমি তো আর তোর প্রেমিকা না, আমিও হলাম বন্ধু। আর মানুষ প্রেমিকা পেলে বন্ধুকে এমনিই ভুলে যায়, এটা স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কল্প। এদিকে সূর্য মুখ লুকিয়ে হেসে আবার গম্ভীর ভাব মুখে ফুটিয়ে কল্পের দিকে তাকায়। দীর্ঘশ্বাস ছেড়ে কল্প বলে, তুই আমায় এই বুঝলি তুর্য? তোর তাই মনে হয় আমি তোকে ভুলে যাচ্ছি? আমার কাছে তোর গুরুত্ব অন্যরকম। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর প্রেমিকা প্রেমিকার জায়গায়। আর আমি তো প্রেমও করছি না। তাহলে তুই কিসের ভিত্তিতে এসব কথা বললি? প্রেম করিস নি, কিন্তু তোর তো ভালোবাসার মানুষ আছে, বলা তো যায় না। তুই কখন আবার আমায় ভুলে যাস? তুই এই চিনলি আমাকে? মুখ তুলে কল্পের চোখের দিকে তাকালো সূর্য। কল্পের ছলছল চোখ দেখে আটকে উঠল সূর্য। সে তো মজা করেছিল এতক্ষণ, বুঝিনি তার বন্ধুটা কষ্ট পাবে। কল্পের কাঁধ জড়িয়ে সূর্য অনুনয় করে বলে, ভুল বুঝিস না দোস্ত, আমিও এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। তোর মনে হয় আমি কখনো এমন কিছু ভাবতে পারি? আমি এতক্ষণ তোর সাথে মজা করেছি। আই এম এক্সট্রিমলি সরি ইয়ার, আর কখনো এমন মজা করব না। তুই প্লিজ কাঁদিস না। কল্পের কাঁধ জড়িয়ে সূর্য অনুনয় করে বলে। বলতে না বলতেই কল্পের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বিচলিত হয়ে সূর্য কল্পের চোখের পানি মুছে দিল, কান ধরে পড়ল। এই দেখ, কান ধরছি, আর কখনো এমন মজা করব না। সূর্যের কান থেকে হাত নামিয়ে নেয় কল্প, জড়িয়ে ধরে একে অপরকে। কল্প সূর্যকে আঁকড়ে ধরে বলে, আমাকে কখনো ভুল বুঝিস না সূর্য। আমার বন্ধু বলতে একমাত্র তুই। আমি তুই ছাড়া আর কারোর সাথে তেমন মিশি না। আমি তোকে খুব বিশ্বাস করি, কখনো আমার বিশ্বাস ভাঙিস না। যদি কখনো তোর মনে হয় আমি কোনো ভুল করেছি, তখন কি তুই আমাকে ক্ষমা করবি না গল্প? ভুলের মধ্যেও পার্থক্য আছে। কিছু ভুলের ক্ষমা হয়, আবার কিছু ভুলের ক্ষমা হয় না। আটকে উঠল সূর্য। সে টের পেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শক্ত করে জড়িয়ে ধরল কল্পকে। না দোস্ত, আমার জানা মতে আমি আজ পর্যন্ত ইচ্ছাকৃত কোনো ভুল করিনি। ভবিষ্যতে করব কি না জানি না, তবে তুই কখনো আমাকে ভুল বুঝিস না। মুচকি এসে কল্প বলে, আমি জানি তুই কেমন। তুই কখনো কোনো অন্যায় বা ভুল করতেই পারিস না। আর যদি কখনো করিসও, তাহলে আমি ধরে নিব তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কল্পকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে সূর্য। গেটের দিকে চোখ যেতেই কল্পকে ধাক্কা দিয়ে বলে, ওই দেখ, তোর ললনা আসছে। ভুরু কুচকে কল্প বলে, ললনা? হো, তোর সিনিয়র ললনা। মজা করিস শালা।
বিনিময়ে দাঁত কেলিয়ে তাকায় সূর্য। ভার্সিটির ভিতরে প্রবেশ করে পূর্বী। তখনই কিছু ছেলে মেয়ে তার পথ আটকে দেয়। ভুরু কুচকে যায় পূর্বীর। কিছু সেকেন্ড পরে কিছু মাথায় আসতেই বাঁকা হাসে। নিশ্চয়ই তোমাকে বলতে হবে না আমরা কারা। মাথা চুলকে মনে করার চেষ্টা করে পূর্বী বলে। কারা আপনারা? ছেলে মেয়েদের মাঝ থেকে একটি মেয়ে বলে। এই ভার্সিটিতে নতুন, তা তোমাদের দেখেই বুঝছি আমরা তোমাদের সিনিয়র। হাত নাড়িয়ে পূর্বী বলল। তো তাদের মধ্যে থাকা একটি ছেলে বলে। তো কি তুমি নিশ্চয়ই জানো সিনিয়রদের কথা শুনতে হয়? হ্যাঁ, সেটা জানি, তবে সব কথা গিয়ে আর শোনা বা মেনে নেওয়া যায়? আমার সাধ্যের ভেতরে সব মেনে নিব। তখনই একটি ছেলে এসে দাঁড়ায়। বাকি ছেলে মেয়েগুলো তাকে দেখে ছেলেটিকে কানে কানে কিছু বলে। ছেলেটি এগিয়ে এসে পূর্বীর কাছাকাছি দাঁড়ায়। পূর্বীর অস্বস্তি বোধ করে পিছিয়ে যায়। ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলে। হাই, আমি রূপক রায়হান, তোমার সিনিয়র। হাত না মিলিয়ে ভুরু কুচকে পূর্বী বলে। তো অপমান বোধ করে রূপক। আরও এক পা এগিয়ে আসে পূর্বীর দিকে। তুমি কি জানো আজ পর্যন্ত কোনো জুনিয়রের সাহস হয়নি আমার সাথে বিয়াদবি করার? এক পা পিছিয়ে পূর্বী বলে। আমি কখন আপনার সাথে বেয়াদবি করলাম মিস্টার রূপক? পাশ থেকে ছেলে মেয়ে গুলো বলে। রূপক বাদ দে, একে একটা কিছু করতে দে, সেটা করাই ওর শাস্তি। তোর সাথে বেয়াদবি করার শাস্তি দে। কুচকানো ভুরু সমান করে পূর্বী বলে। হাত মিলাইনি বলে সেটা যদি বেয়াদবি হয় তাহলে আমি বেয়াদব। আপনারা যা খুশি ভাবতে পারেন, আই ডোন্ট কেয়ার। রাস্তা ছাড়ুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। রূপক বাঁকা হেসে বলে। যাবে, অবশ্যই যাবে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ভার্সিটির সবার সামনে আমায় প্রপোজ করো। ফিক করে হেসে ওঠে পূর্বী। হাসতে হাসতে পেট ধরে যাওয়ার অবস্থা তার। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে। রিয়েলি? আমি আপনাকে প্রপোজ করব ভাবলেন কি করে সেটা? তুমি যদি আমার কথা না মানো তো তুমি আর এই ভার্সিটিতে ঢুকতে পারবে না। আমার বাবা এই ভার্সিটির 30% খরচ বহন করেন। বুঝতেই তো পারছো আমার কথাই শেষ কথা হবে। দূরে দাঁড়িয়ে এতক্ষণ বাকি স্টুডেন্টদের সাথে কল্প ও সূর্য সব দেখছিল ও শুনছিল। কল্প শান্ত স্বভাবের, সহজে রাগে না। ধীর পায়ে এগিয়ে এসে পূর্বীর পাশে দাঁড়ায়। পূর্বীর হাত ধরে নিয়ে যেতে চাইলে আটকে দেয় রূপকের ফ্রেন্ডরা। স্বাভাবিকভাবেই কল্প বলে। পথ ছেড়ে দাঁড়াও। রূপক এগিয়ে এসে বলে। তোমার সাহস হলো কি করে ওকে নিয়ে যাওয়ার? এই মেয়েটাকে আমি একটা শর্ত দিয়েছি, ও সেটা না মানা পর্যন্ত যেতে পারবে না ক্লাসে। কল্পকে কিছু বলতে না দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় পূর্বী। রূপকের দিকে তাকিয়ে বলে। আমি একাই যাব, পারলে আটকে দেখান। বলে ওর ক্লাসরুমের বিল্ডিংয়ের দিকে হাঁটা ধরলো। পিছন থেকে রূপকের বন্ধুরা আটকাতে চাইলেও তাদের থামিয়ে দিয়ে রূপক বলে। একে আমার চাই, আই লাইক ইট। এই মেয়েটির সম্পর্কে সব খুঁজে বের কর। এই রূপক রায়হান মেয়েটিকে নিজের জীবনসঙ্গী করবে। রূপকের বন্ধুরা অবাক হলো, নিজেদের সামলে নিল। কল্পের রাগ আকাশচুম্বী হলো, যদিও তার মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। সূর্য ঢোক গিলে কল্পর দিকে তাকায়। তার শান্তশিষ্ট বন্ধুটা রেগে গেছে, তার মানে কোনো অঘটন ঘটাতে বেশি সময় লাগবে না। কল্পের হাত টেনে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল সূর্য। চেষ্টা করো নিজের হাত মুক্ত করতে পারেনি কল্প, কিন্তু পিছনে তাকিয়ে ঠিকই রূপকের দিকে আগুন চাহনি নিক্ষেপ করেছে। সন্ধ্যা 7টার কাছাকাছি সময়। ভার্সিটির পেছনের মোড়ের নির্জন রাস্তায় বসে আছে একদল ছেলে মেয়ে। সবার হাতে একটা করে হুইস্কির বোতল। কেউ কেউ হুইস্কির বোতলে ড্রাগস ভরে মিশিয়ে খাচ্ছে আর বারবার তৃপ্তির ঢেকর তুলছে। আচ্ছা, এসব ছাইপাশ খেলেও তৃপ্তি পায় নাকি কেউ? পাই বলে তো ওরা মা বাবার কথা চিন্তা করে না। ভাই বোন, ফ্যামিলি সব কিছুর কথা একবারও চিন্তা না করে মাদকাসক্তির পথে পা বাড়ায়। এদের মধ্যে হয়তো কয়েকজন বড়লোকেদের বিগড়ে যাওয়া সন্তান, কিন্তু বাকিরা কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত। কারোর ঘরের মা ছেলের পথ চেয়ে বসে আছে, আবার কারোর ঘরে বউ চেয়ে বসে আছে। কারোর ঘরে গম্ভীর বাবা একমাত্র মেয়ের পথ চেয়ে বসে, কিন্তু তিনি তো জানেন না তার মেয়ে বাজে বন্ধুদের কবলে পড়ে খারাপ হয়ে গেছে, মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। ইস,
একবার যদি এই ছেলেমেয়েরা একজন মধ্যবিত্ত মা বাবাদের কষ্ট বিসর্জন দায়িত্ব বুঝতো, এসব ছাইপাশের পিছনে টাকা না খরচ করে যদি বড়লোকদের বিগড়ে যাওয়া ছেলেমেয়েরা কোনো এতিমখানায় টাকাগুলো দান করত। ড্রাগস মিশানো হুইস্কির বোতল মুখের মধ্যে ঢুকিয়ে ঢকঢক করে সেটা পান করলো রাইসুর। কিছু মুহূর্তের মধ্যেই সে ঢলে পড়ল পাশে বসা মেয়েটির শরীরে। বিরক্ত হয়ে পাশে মেয়েটি বিশ্রী এক গালি দিয়ে রাইসুরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছিটকে গিয়ে রাইসুরের মাথা রাস্তায় পড়ে রক্তাক্ত হলো একটু। তা দেখে নেশা করতে থাকা বাকি ছেলে মেয়েগুলো বিশ্রীভাবে হেসে উঠল, যা নিস্তব্ধ রাস্তায় ঝংকার তুলল। নেশায় মত্ত থাকার রাইসুর নিজের আঘাত পাওয়াটা বুঝতে পারলো, সেটা পাত্তা দিল না। সে তো নেশার নৌকায় ভেসে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ভার্সিটির রাস্তার মোড়ের দিক থেকে কিছুটা দূরে গাড়ি থামলো গোয়েন্দা ইনভেস্টিগেটরদের গাড়ি। সেটা থেকে নেমে এলেন পিসি সহ তার টিমের অফিসাররা। খবরটা সঠিক তো নিয়াজ? পিসির প্রশ্নের প্রত্যুত্তরে মাথা নাড়াই নিয়াজ। ভার্সিটির চারিদিকে খেয়াল রাখার জন্য যাদের দায়িত্ব দিয়েছিল তারা নিয়াজকে এই খবরটা দিয়েছে। ভার্সিটির মোড়ের সামনেই কয়েকজন ছেলে মেয়ে নেশা করছে, তা তাড়াতাড়ি পিসিকে জানায় সে। ফলো মি, লেটস গো। পিসির পিছে পিছে বাকি অফিসাররা যেতে থাকে। নেশায় মতো থাকা ছেলে মেয়েগুলো একবার টেরই পেল না তাদের জন্য কি অপেক্ষা করছে। রাইসুরের সবাইকে ঘিরে ধরল পিসির টিম। যদিও সবাই পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই উপায় পায়নি। পিসির ইশারায় সবাইকে গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। ঘুমের দেশে পাড়ি জমানো রাইসুর এখনও ঘুমিয়েই আছে। নিয়াজকে ইশারা করলো পিসি। নিয়াজ রাইসুরকে টেনে তুলে দাঁড় করে। পিসি এক বোতল ঠান্ডা পানি ছুঁড়ে মারে রাইসুরের সমস্ত মুখে, ছিটকে গিয়ে সম্পূর্ণ শরীরে পানি গড়ায়। ম্যাম, ওর তো মাথার পিছন থেকে রক্ত বের হচ্ছে, আঘাত পেয়েছে মনে হয়। হাসপাতালে নিয়ে যাও, একটু সুস্থ বোধ করলে টানতে টানতে নিয়ে আসবে। আমি এদের সবাইকে 24 ঘন্টার মধ্যে গোয়েন্দা অফিস নয়, আমাদের নতুন গোপন আস্তানায় দেখতে চাই। গড়গড় করে চলে গেলেন পিসি। নিয়াজ তার কথা মতো বাকি সবাইকে নিয়ে যেতে বলে সে রাইসুরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে প্রস্থান করে। পরের টেবিলে বসে পড়তে ব্যস্ত কল্প। আনিকা খান এক মগ কফি নিয়ে ছেলের রুমে ঢুকেন কোনো শব্দ ছাড়া। কল্প তার মায়ের উপস্থিতি বুঝতে পারেনি। আলগোছে আনিকা খান কল্পের মাথায় হাত বুলিয়ে দেন। কল্প মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। পাশের চেয়ারে বসেন আনিকা খান। কল্পের দিকে কফির মগ এগিয়ে দিয়ে আবারও কল্পের মাথায় কিছু সময় হাত বুলান। কল্পের কফি খাওয়া শেষ হতেই খালি মগ নিয়ে কল্পের রুম থেকে প্রস্থান করেন। আলসেমি ঝেড়ে কল্প আবারও পড়ায় মন দেয়। তখনই তার ফোন বিকট শব্দ করে বেজে ওঠে। ভুর কুচকে কল্প ফোন রিসিভ করে। ওপাশ থেকে সূর্য দাঁত কেলিয়ে বলে, কিরে সিনিয়র ভাবির হবু জামাই, কি করিস? তোর আর কোনো কাজ নেই না? শুধু আমাকে বিরক্ত করিস। পড়াশোনা নেই তোর? আরে ইয়ার, পড়ছিলামই তো, একটু বোরিং ফিল হলো, তাই ভাবলাম তোর সাথে কথা বলে তারপর আবার পড়বো। কিন্তু তুই তো তোর সিনিয়রকে নিয়েই ব্যস্ত, আমার সাথে কথা বলার কি আর তোর টাইম আছে? একদম বাজে কথা বলবি না। আমি পড়ছিলাম, তোর মতো আজাইরা আমি না। প্রেম করে সময় নষ্ট করব না কখনো। এখন আমাদের পড়াশোনা করার সময়। মাঝে মধ্যে হয়তো সিনিয়রের সাথে কথা হবে, কিন্তু সেটা প্রেমিক প্রেমিকা হিসেবে না। আমি বা সিনিয়র কখনো হারাম কিছুতে জড়াবো না। আমি পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখব, কিছুটা আয়ত্ত নিয়ে তারপর সিনিয়রকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব। আমি চাই সব কিছু হালাল হোক। চারিদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। যারা প্রেম করে বিয়ে করে তাদের বিচ্ছেদের সংখ্যা বেশি। কেন বলো তো? ভাবুক হয়ে প্রশ্ন করে সূর্য। কেন? কারণ রিলেশন হারাম জিনিস, আর যে সম্পর্কটা হারাম দিয়ে শুরু সেটা টিকে থাকার চান্স থাকবে কিভাবে বল? রাইট। সেটাই। তোর মাথা থেকে গোবর বের কর, পড়াশোনায় মন দে। ওপাশ থেকে খেপে যায় সূর্য। তেতে উঠে বলে, আমার মাথায় গোবরে ভরা। সহজ স্বীকারোক্তি কল্পের। হ্যাঁ, তোর মাথায় গোবরে ভরা। চেঁচিয়ে সূর্য বলে, তোর মাথায় গোবরে ভরা, তোর সিনিয়র মাথার গোবরে ভরা শালা। চুপ, যা পড়তে বস। পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে তোরে কিন্তু সিনিয়র বউ খুঁজে দিব না। তুই দিবি কি?
আমি তো সিনিয়র ভাবিকে বলেছি, সে খুঁজে দেবে। আচ্ছা, দেখা যাবে। দেখে নিস। বলেই কল কেটে দিল সূর্য। কল্প দীর্ঘশ্বাস ছাড়ে। মোবাইল রাখতে গিয়েও রাখে না। সেদিন পূর্বীর নাম্বার মোবাইলে সেভ করেছিল। মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পূর্বীর নাম্বারে ফোন দেয়। ডিভাইনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল পূর্বী। তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে জুনিয়র রাজকুমার নামটি দেখে মুচকি হেসে রিসিভ করে কানে ধরে। ভালো আছে কি না, কী করছে, এগুলোই তাদের কথোপকথন ছিল। ফোন রেখে দিয়ে পূর্বী আবার নিজের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। কল্পও পড়ার মধ্যে ডুবে যায়। রাতে ডিনার শেষে কল্পের মা ড্রয়িং রুমে ল্যাপটপে ভিডিও কলে কথা বলছিল পারু শেখের সাথে। এক পর্যায়ে পারু শেখ কল্প ও পূর্বীর এঙ্গেজমেন্ট করে রাখার কথা বলেন। আনিকা খান আজমিন শেখকে ডাকেন। ও পাশে ফায়াজ শেখও যুক্ত হন। চারজন কথোপকথন ও আলাপ আলোচনা করে ঠিক করেন 1 সপ্তাহের মধ্যে কল্প ও পূর্বীর এঙ্গেজমেন্ট করবেন। সব কিছু শেষে শুক্রবার ঠিক করেন শুক্রবারই এঙ্গেজমেন্ট পার্টি হবে। এই বিষয়ে কল্প ও পূর্বীর মতামত নেওয়ার জন্য আনিকা খান কল্পকে ডাক দেন। কল্প মায়ের এক ডাকে এসে সোফায় বসে। পারু শেখ পূর্বীকে ফোন করে ভিডিও কলে যুক্ত হতে বলেন। পূর্বীও যুক্ত হয়। মা বাবার সিদ্ধান্ত শুনে কল্প মাথা নাড়ায়। সে সায় দেয়। পূর্বীর দিকে তাকিয়ে আছে সবাই। এখন পূর্বী মতামত দিলে এঙ্গেজমেন্টের আয়োজন করা হবে। টেনশনে কল্পের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা। এই পূর্বী মতামত জানাচ্ছে না কেন? তখন থেকে সবার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। অবশেষে কল্পের কানে ভেসে আসে সেই কাঙ্ক্ষিত উত্তর, আমি রাজি। পূর্বীর সম্মতি শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে। রাইসুর সহ বাকি ছেলে মেয়েদের রিমান্ডে নেওয়া হয়েছে। রাহিলা বেগম রাইসুরের জন্মদাত্রী মা। তিনি গোয়েন্দা অফিসের গেটের সামনে চিৎকার করে বিলাপ করছেন। রাইসু তার একমাত্র ছেলে। এত আদরের ছেলের এমন অবস্থা তিনি সহ্য করতে পারছেন না। 2 দিন আগে যে ছেলে মায়ের কাছ থেকে তার গহনা বিক্রি করে নেশার দ্রব্য পান করেছে, সেই ছেলের জন্য এক গরিব মায়ের এত হাহাকার, এরই নাম বুঝি মা। সন্তান হাজার অবহেলা, অনাদর, অত্যাচার করলেও বিপদের দিনে সবার আগে মায়েরাই এগিয়ে আসে। কোথায় গেল আজ টাকা উড়ানো বন্ধুরা? দারোয়ান না পেরে অফিসের ভিতর খবর পাঠান। গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাই ব্যস্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই পিসি সহ কিছু অফিসার অফিস থেকে বেরিয়ে গেটের সামনে এসে দাঁড়ায়। রাহেলা বেগম দৌড়ে এসে তাদের সামনে হুড়মুড়িয়ে পড়েন। রাহেলা বেগমের হাত পিসি পায়ে লাগার আগে সে সরে যায়। তবুও থামলেন না রাহেলা। পিসির 2 হাত টেনে ধরে বলতে লাগলেন। পিসির ডাকে জেসি সামনে এসে দাঁড়িয়ে বলে, মা গো, তুমিও তো একটা মেয়ে, তুমিও কখনো কোনো সন্তানের মা হবে। আমার মানিকরে আমার বুকে ফিরাইয়া দাও মা। ও মা, আমি তোমার পায়ে পড়ি মা, আমার রাইসুরে ক্ষমা করো মা। আমি কথা দিচ্ছি, ওরে নিয়ে অনেক দূরে চলে যাবো। ওরে ভালো হওয়ার একটা সুযোগ দাও মা। আমার রাইসুর আগে এমন ছিল না মা। খারাপ বন্ধুদের সাথে মিশে এমন হয়েছে যে সন্তানের জন্য গর্বে এক সময় আমার বুক ফুলে যেত, আজ সেই সন্তানের জন্য লোকে আমাকে থুতু দেয়। মা গো, তোমার 2টা পায়ে পড়ি, আমার রাইসুকে ছাইড়া দেও মা। পিসি জেসি। জি ম্যাম। মহিলাকে ওনার বাসায় পৌঁছে দাও। বলেই পিসি গটগট করে অফিসের ভিতর চলে গেল। সেদিকে তাকিয়ে রাহিলা বেগম ক্ষুব্ধ নিয়ে আক্রোশে বলেন, তুই কখনো সুখী হবি না মেয়ে, তুই কখনো সুখী হবি না। একটা মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছিস। একজন মায়ের অন্তরন্ত হাহাকার তোর হৃদয় নাড়তে পারল না। তুই পাষাণী, তুই কখনো সুখী হবি না। এটা একটা মায়ের অভিশাপ। জেসি জোর করে রাহেলা বেগমকে গাড়িতে তুলে ওনার টিমও মাটির তৈরি বাড়িতে পৌঁছে দিল। সাথে কিছু খাবারও দিয়ে এসেছে। অবশ্য এটা পিসির অর্ডার ছিল। ইস, রাহেলা বেগম যদি একবার জানতে পারতেন সবার সামনে পাষাণী মেয়েটা গোপনে ওনার দেখাশোনা করে যাচ্ছে, তখন কি এমনভাবেই অভিশাপ দিতেন? নামাজে বসে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই রাহিলা বেগমের। নামাজে বসে আল্লাহর কাছে একমাত্র মুখের মানিককে সহি সালামতভাবে ফিরে পাওয়ার জন্য দোয়া করছেন। গোয়েন্দা অফিসের সামনে বড় লোকের মা বাবারাও ভিড় জমিয়েছেন। পুলিশ তাদের আটকে তাড়া দিয়েছে।
যা হবার, যা দেখার সব আদালতে হবে। আপাতত পিসির কথাই সব হবে। সব মা বাবার আক্রোশ পিসির উপরে। সবার একটাই কথা, পিসির মতো এত নির্দয় মেয়ে মানুষ যেন কারোর ঘরে না জন্ম নেয়। পিসির অর্ডারে রাইসুর একটু সুস্থ হতেই তাকে সহ বাকি ছেলে মেয়েদের গোপন আস্থানায় নেওয়া হয়েছে। এক জায়গার সম্পর্কে এই ক্যাশের দায়িত্বে থাকা সব অফিসাররা জানেন। সবাইকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সবার সামনে একটা চেয়ারে বসে আছেন পিসি, তার চারিদিকে বাকি অফিসাররা দাঁড়িয়ে আছেন। পিসি সবার দিকে একবার চোখ ঘুরিয়ে নেয়, তারপর বলে, সবাই ভালো আছেন? মাথা তুলে তাকাই সকলে। রাইসুর এখনও মাথা নিচু করেই আছে। রাইসুর সহ 3 জন ছেলে ও 3 জন মেয়ে আছে, মোট 6 জন। আপনাকে কি আলাদা বলতে হবে? পিসির প্রশ্নে মাথা তুলে রাইসুর পিসি আবারও প্রশ্ন করে, সবাই ভালো আছেন? কারোর মুখে কোনো কথা নেই। সবাই অনুশোচনা করছে মনে মনে। আর যদি তারা নেশার পথে পা না পারত, তবে কি এমন পরিস্থিতিতে পড়তে হতো তাদের? যাই হোক, আপনাদের কিছু প্রশ্ন করা হবে, তার ঠিক ঠিক উত্তর চাই। যদি সত্যি বলে দেন তো ভালো, আর না বললে কিভাবে কথা বের করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বুঝে আইনের লোকেরা কিভাবে কথা বের করে। তো আমার প্রথম প্রশ্ন, আপনাদের এখানে মোট 6 জন আছেন। 6 জনের মধ্যে কে প্রথম নেশা সেবন করেছেন? 6 জন একে অপরের দিকে তাকালো। সবার নজর মাথা নিচু করে রাখা রাসেলের দিকে। পিসি তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আপনি নেশাদ্রব্য কোথায় পেয়েছিলেন? যদি কিনেও থাকেন তবে কোথা থেকে কিনেছেন? রাসেল মাথা উঁচু করেই বলল, কিনিনি, আমাকে দিয়েছে। কে দিয়েছে? শুকনো ঢোক গিলে রাসেল বলে, নাম জানি না, সে মুখে কালো মুখোশ পরে আসতো, কখনো নাম জিজ্ঞেস করা হয়নি। চিনেন না, জানেন না, কেউ আপনাকে কিছু দিল আর আপনি অমনি সেটা সেবন করলেন? না, আসলে আমি টিভিতে, ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখেছি এসব। কেউ এসব চালান করতে ধরা পড়েছে, কেউ এসব খেতে গিয়ে ধরা পড়েছে। সেই থেকে এটার প্রতি আমার কৌতূহল ছিল, এটা খেতে ঠিক কেমন। ভার্সিটি শেষে আমি পিছনের মোড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ওই মুখোশ পরা লোকটি আমার সামনে কতগুলো প্যাকেট ধরে বলে, খাবি? আমি হ্যাঁ বলে দেই। আমার মনে হয়েছিল একবার খেলেই তো কিছু হবে না, টেস্ট করে দেখি না একবার ক্ষতি কি। দীর্ঘশ্বাস ছেড়ে পিসি বলে, আর তাই আপনি সেটা সেবন করলেন? হ্যাঁ, আমিও ভেবেছিলাম একবার খেলে কিছু হবে না, কিন্তু ওটা একবার খেয়ে আমার আরও খেতে ইচ্ছা করেছিল। এইভাবে আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে আমার অভ্যেস হয়ে যায়, এটার প্রতি আমার নেশা হয়ে যায়। আমি ইনসুলিন্স এর মাধ্যমেও শরীরে ড্রাগস নিয়েছে, ড্রাগস, ইয়াবা সব সেবন করেছি। খুর হেসে নিয়াজ বলে, বাহ, বাংলাদেশের বিখ্যাত নেশাখোর। কৌতূহল নিয়ে টেস্ট করতে গিয়ে একেবারে ডুবে গেলেন, সাথে বাকি বন্ধুদেরও ডুবালেন। তারপর কি বলুন? ওর মুখোশ পরা আগন্তুক আমাকে বলতো, তোমার বন্ধুদের ও এইগুলো টেস্ট করিও, দেখবে ওরাও তোমার মতো মজা পাবে। আমিও ওদের জোর করে এগুলো প্রথম খাওয়াই, কিন্তু রাইসুর খেতে চাইতো না। ওকে আমরা জোর করে খাওয়াতাম। আস্তে আস্তে রাইসুরেরও অভ্যাস হয়ে যায়। যখন আমরা সবাই এসব সেবন করতে অভ্যস্ত হয়ে পড়ি, তখনই ওর আগন্তুক আমাদের নেশাদ্রব্যগুলো দেওয়া কমিয়ে দেয়, বলে টাকা দিতে হবে, না হলে ওগুলো আমাদের দেওয়া হবে না। আমাদের মধ্যে সবাই কম বেশি উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাই আমাদের টাকা দিয়ে কিনে খেতে তেমন সমস্যা হতো না। তবে রাইসুর মধ্যবিত্ত পরিবারের হওয়া ও খেতে পারতো না। পরিবারের রাইসু ও ওর মা ছাড়া কেউ ছিল না। রাইসুর বিভিন্নভাবে ওর মায়ের থেকে টাকা নিয়ে আমার সাহায্য নেশাদ্রব্য কিনতো, তা আমরা সবাই একসাথে আনন্দ করে সেবন করতাম। হাতে তালিতে পিসি বলে, বাহ, আগামীর ভবিষ্যৎ আপনারা। আপনাদের দেখেই তো আগামী প্রজন্ম শিখবে। রাইসুরের দিকে তাকিয়ে বলে, লজ্জা হওয়া উচিত। নিজের মাকে অত্যাচার করে টাকা নিয়ে এসব নেশাদ্রব্য সেবন করেন। আজ এই পর্যন্তই থাক, কাল আবারও আপনাদের জিজ্ঞাসাবাদ করব। এখনো অনেক কিছু জানা বাকি। নিয়াজ, ওদের গাড়িতে তোলো, আগের জায়গায় পাঠিয়ে দাও। বলে বের হয়ে গেল পিসি।
পিসির মুখ কেউ দেখতে পায়নি মাস্ক পরে থাকার কারণে, তবে তার শরীরের গঠন ও চুল দেখে সবাই বুঝে গেছে পিসি একজন মেয়ে যার সোশ্যাল মিডিয়ায় ধুম ফেলেছে। এত সাহসী অফিসার, তাও মেয়ে, সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। মাস্ক পরিহিত পিসি সহ তার টিমের প্রতিটি অফিসারকে টিভিতে দেখাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সব ইন্টারনেট সংযোগ অ্যাপসে দেখানো হচ্ছে। রাইসুদ্দেরকেও দেখানো হচ্ছে, যা বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে দেখতে পাচ্ছে। কেউ কেউ বলছে এরকম ছেলে মেয়েদের মরে যাওয়া উচিত, আবার কেউ কেউ বলছে অল্প বয়স ভুল করে ফেলেছে, একটা সুযোগ দেওয়া উচিত। কেউ কেউ বলছে মা বাবা শিক্ষা দিতে পারেনি, হয়তো মা বাবাও এমন, তাই সন্তানরাও এমন হয়েছে। এই সমাজ এত নিষ্ঠুর, কেউ একটা ভুল করলে এমন এমন কথা বলবে যা শুনে বিপরীত পাশের মানুষটি বেঁচে থাকার ইচ্ছে মরে যায়। আর কেউ যদি ভালো কাজ করে সেটা নিয়েও সমালোচনা করতে বাদ রাখে না, খুঁজে খুঁজে খুদ বের করবে। এই নাম সমাজ, অথচ এই সমাজটা আমরা মানুষই তৈরি করেছি। এই যে মানুষে মানুষে এত ভেদাভেদ, সেটাও কিন্তু আমরা মানুষের সৃষ্টি করেছি, অথচ এক সৃষ্টিকর্তায় কিন্তু সবাইকে সৃষ্টি করেছেন। ওনার কাছে আমরা সবাই সমান, শুধু আমরা মানুষই ভেদাভেদ, হিংসা, অহংকার, বৈষম্য, বিশৃঙ্খলা, মারামারি, রক্তারক্তি, খুনাখুনি এসব করি, যা মিলে একটি সমাজ তৈরি হয়। এই সমাজের মধ্যেই আমরা মানুষরাই এসব করে বেড়াই। দিন শেষে দোষ হয় এই সন্তানদের, মা বাবাদের, কিন্তু কেউ ভাবে না এসব কিন্তু সবার আগে সমাজের মানুষরাই সৃষ্টি করেছিল। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম শিখে ভুল মানুষ মাত্রই হয়, কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। যারা মনে করে সে কখনো ভুল করে না, সে কখনো মানুষ হতে পারে না। সকালে উঠে আমি মনে মনেই বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতাটি সবাই আওড়িয়েছে, কয়েকজনই বা মান রেখেছে। রাহেলা বেগম জন্মগ্রহণ করেছিলেন এক মধ্যবিত্ত পরিবারে। হয়তো টাকা ততটা ছিল না, তবে সেখানে দুঃখ ছিল না, কষ্টরা ছুতে পারত না। সকালে উঠে মা চুলে 2 বেনি করে দিতেন। বেনি দুলিয়ে দুলিয়ে স্কুলের পোশাক পরে গ্রামের কাঁচা রাস্তা ডিঙ্গিয়ে হেঁটে বিদ্যালয়ে যেতেন। শহরের বড় বাবুরা গ্রামে আসতেন বিভিন্ন কাজে, তাদের মধ্যে থেকেই একজনের চোখে পড়েছিল তার উপর, রাকিব হাওলাদার। শহরের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তিনি। স্কুলের পোশাক পরিহিত রাহেলাকে দেখে মনে প্রথম প্রেমে ফুল ফোটে তার। তখন রাহেলার বয়স ছিল 13 বছর। ধনী ব্যবসায়ী রাকিবের বয়স তখন 26 ছুঁই ছুঁই। রাহেলার থেকে বয়সে প্রায় 14 বছরের বড় ছিলেন রাকিব হাওলাদার। কিন্তু প্রেম কি আর বয়স মানে? রাকিব প্রথম রাহেলার বিষয়ে খোঁজখবর নিলেন। রাহেলার সাথে তার প্রতিদিন দেখা হতো। আস্তে আস্তে ভাব জমাতে থাকেন রাহেলা নামক কিশোরীর সাথে। কিশোরী রাহেলাও রাকিব নামক পুরুষের প্রতি আকৃষ্ট হতে থাকেন। এভাবে কয়েক মাস চলতে চলতে রাকিব ভাবলেন, আর কতদিন এইভাবে থাকবো? যেই বাবা সেই কাজ, চলে গেলেন শহরে। নিজের বাবা মা সবাইকে রাহেলের কথা বলেন, কিন্তু রাকিবের বড়লোক বাবা মা রাজি হলেন না। কোথায় তিনি তার ছেলেকে বড়লোক পরিবারের মেয়ের সাথে বিয়ে দিবেন ভেবে রেখেছেন, আর সেখানে তার ছেলে গ্রামের মধ্যবিত্ত চাষা মেয়েকে বিয়ে করার কথা বলছে। মানলেন না রামিম হাওলাদার। বাবার কথার অবাধ্য হয়ে রাকিব গ্রামে চলে আসেন। কিছু বন্ধুদের নিয়ে রাহেলের বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। এদিকে এতদিন রাকিবকে না দেখতে পেয়ে ভিতরে ভিতরে ছটফট করছিলেন রাহেলা। রাকিবকে নিজের বাড়িতে দেখে ছুটে এসে সব কিছু ভুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলেন। পরিস্থিতি বুঝে লজ্জে আবারও ছেড়ে দিয়েছিলেন। রাহেলার বাবার লজ্জে মাথা কাটা যাচ্ছিল। শেষে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান রাকিবের প্রস্তাবে। রাহেলা কিছু সময় পেরিয়ে হয়ে যান মিসেস রাকিব হাওলাদার। রাকিব রাহেলাকে নিয়ে শহরে চলে যান, কিন্তু তার পরিবার রাহেলাকে মেনে নেয়নি। রামিম হাওলাদার কিছু একটা ভেবে রাহেলা ও রাকিবকে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। সুখের সাগরে ভাষা রাকিব ভেবেছিলেন কয়েকদিন গেলে তার বাবা সহ পরিবারের সবাই এমনি এমনি সব মেনে নেবেন। সেভাবেই চলছিল তাদের দিনকাল। কয়েক মাস পরে গর্ভবতী হলেন রাহেলা। তাতে যেন খুশির সীমা ছিল না রাকিবের। অল্প বয়সী রাহেলা তখন ততটা বুঝতেন না। রাহেলার যখন 5 মাস, তখন রামিম হাওলাদার কি একটা জরুরি কাজে রাকিবকে দেশের বাহিরে পাঠান। রাকিব বাবার কথা ফেলতে না পেরে রাহেলাকে আশ্বাস দিয়ে যান তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন, কিন্তু রাকিব আর ফিরে আসলেন না।
প্রসব যন্ত্রণায় হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে একবার প্রাণপ্রিয় স্বামীর মুখ দেখতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। জন্ম দেন ফুটফুটে 2 যমজ সন্তান। 2 ছেলের জননী হন তিনি। রামিম হাওলাদার তখনই যেন নিজের হিংস্রতা প্রকাশের সুযোগ পেলেন। 2 ছেলেকে রেখে রাহেলাকে বাসা থেকে বের করে দিলেন। অল্প বয়সী রাহেলা তখন হতভম্ব দৃষ্টিতে তাকিয়েছিলেন শুধু। অল্প বয়স হলো মা তো পারেনি সন্তানকে ত্যাগ করতে। রাতের আধারে এক সন্তানকে নিয়ে পালিয়ে চলে আসেন, কিন্তু তার আরেক সন্তান, তার কথা তিনি জানেন না। কেমন আছে, কোথায় আছে কিছু জানেন না। রাকিব হাওলাদার কি ফিরে এসেছিলেন সেটাও জানেন না তিনি। রাইসুরকে নিয়ে শুরু করেন নতুন জীবন। মানুষের বাসায় কাজ করে বড় করতে থাকেন রাইসুরকে। পড়াশোনা শেখাতে থাকেন আদরের ছেলেকে। রাইসুরও মা ভক্ত ছিল। রাইসুরের সুনাম ছিল সবার মুখে মুখে, কিন্তু মা ভক্ত রাইসুর খারাপ বন্ধুদের প্রচলনায় পড়ে আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। যেই রাইসুর মায়ের হাতে ছাড়া ভাত খেত না, যেই রাইসুর মায়ের কোলে মাথা না দিয়ে ঘুমোতো না, সেই রাইসুর নেশার দ্রব্য পান করে রাতের আধারে ঘরে ফিরে মাকে গালাগাল করতো টাকার জন্য। যখন টাকার অভাবে নেশার দ্রব্য কিনতে পারতো না, তখন বাসে এসে মাকে মারধর করত। হতভাগী রাহেলা নির্বাক হয়ে চেয়ে চেয়ে দেখতেন, প্রতিবাদ করতেন না। তিনি শুধু বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকতেন। রাহেলার জীবনটা সহজ ছিল না। যখন রইসুরকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, নির্জন রাজমাস্তার নরপশুদের কবলে পড়তে হয়েছিল তাকে। সেদিন ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন। দুধের শিশু রাইসুরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় এসে পড়েছিলেন বুঝতেও পারেনি। রাতের আধারে মানুষের বাসার দরজায় দাঁড়িয়ে আশ্রয় চেয়েছিলেন। প্রচণ্ড ঠান্ডায় রাইসুরের খিঁচুনি শুরু হয়ে গিয়েছিল। অবশেষে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় পান। সেই বৃদ্ধা ভিক্ষা করে নিজের দিন চালাতেন। তিনি রাহেলাকে মানুষের বাড়িতে কাজ খুঁজে দেন। যে রাইসুরকে এত কষ্ট করে মানুষ করলেন, সেই রাইসুর নেশার দ্রব্য কেনার জন্য টাকা চাইতো, মায়ের কাছে না পেত, কত অত্যাচার করত। চোখের পানি মুছলেন রাহেলা বেগম। সবার চোখে পানি। পিসি নিজের চোখের কোণের পানি সবার আড়ালে মুছে নিলেন। রাহেলা বেগম পিসির পায়ের কাছে বসে বলতে লাগলেন, মাগো, আমার মানিকরে ভালো হওয়ার একটা সুযোগ দাও। আমি তোমাকে হয়তো তখন অনেক মন্দ কথা বলেছিলাম, তুমি কিছু মনে করো না মা। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো মা। তবুও আমার রাইসুরে আমার বুকে ফিরাইয়া দাও। রাহেলা বেগমের 2 হাত ধরে টেনে তুললেন পিসি। চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, যারা এই সমাজের ছেলে মেয়েদের নেশাদ্রব্য দিয়ে নেশাগ্রস্ত করছে, মাদকাসক্ত করছে, তাদের খুঁজে বের করব। কারো রেহাই নেই, কেউ পার পাবে না। আমি পূর্বী শেখ আপনাকে কথা দিলাম। পূর্বী নিজের মুখের মাস্ক খুলে দিল। রাহেলা বেগম চুমু আঁকেন পূর্বীর কপালে। পূর্বী রাহেলা বেগমের দোয়া নিয়ে আবার মাস্ক পরে বেরিয়ে গেল, সাথে তার টিমের সব অফিসার। রাহেলা বেগম চোখের পানি মুছলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে আবার বসে পড়লেন সিজদায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল রূপক। মাঝ রাস্তায় বাইক থেমে যায়। রূপকের মনে আছে সে আসার সময় বাইক ফুল করে এনেছে। কী কারণে থেমে গেল দেখার জন্য রূপক বাইক থেকে নেমে চেক করতে থাকে। চেক করতে দেখে তার পেট্রোল শেষ। আশ্চর্য হলো রূপক, এটা কি করে সম্ভব? ভাবনায় মশগুল থাকা রূপককে আচমকা পেছন থেকে কেউ মুখ চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ল রূপক। সামনে দাঁড়ানো ব্যক্তিটি রূপককে বাহুতে আগলে নেয়। নিয়াজের দিকে তাকিয়ে বাঁকা হাসে সিয়াম। দুজনে মিলে রূপককে গাড়িতে তুলে নিয়াজ ফোন বের করে পূর্বীর নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে পূর্বী বলে, কাজ হয়েছে? হ্যাঁ ম্যাম, গাড়িতে তুলেছি। ঠোঁট বাঁকিয়ে হেসে পূর্বী বলে, গোপন আস্তানায় নিয়ে আসো, কুইক। শিওর ম্যাম, আমি আধা ঘন্টার ভেতরে আসছি। চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে রূপক। তার সামনে বসে আছে পূর্বী সহ ওর টিমের অফিসার। পূর্বী জেসিকে বলল, মুখে পানি ছুঁড়ে মারো। জি ম্যাম। বলে জেসি পানি ছুঁড়ে মারে রূপকের মুখে। পিটপিট করে চোখ খুলে রূপক। শীতের মধ্যে ঠান্ডা পানি শরীরে লাগায় কাঁপতে শুরু করে। চোখের সামনে পূর্বীদের দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রয়। আস্তে আস্তে মনে পড়তেই রূপক বুঝতে পারে এরাই তাকে কিডন্যাপ করেছে। ক্রোধে ফেটে পড়ে রূপক বলে, তোমরা আমাকে কিডন্যাপ করেছো কেন? কি চাই তোমাদের? সিয়াম বলে, সে তো আপনার কাছে অনেক কিছুই চায় রূপক সাহেব।
ঠোঁট বাঁকিয়ে হেসে রূপক বলে, জানতাম তোমরা কিডন্যাপাররা, শুধু শুধু সময় নষ্ট করলে। আমাকে কিডন্যাপ না করে বলতে, আমি তোমাদের এমনই টাকা দিয়ে দিতাম। সামান্য টাকার জন্য তোমরা আমাকে কিডন্যাপ করলে, এই রূপক রাহামকে কিডন্যাপ করলে। জেসি বলে, শুধু রূপক রহমান, আর কিছু নেই? বুড়ো কুচকে রূপক বলে, আছে, রূপক হাওলাদার রায়হান। আপনার বাবার নাম কি? ফুঁসে উঠে রূপক বলে, কিডন্যাপ করেছো টাকার জন্য, কত টাকা চাই সেটা বলো। বাবার নাম দিয়ে তোমাদের কাজ নেই। তবে আমি সত্যিই ইমপ্রেস, আজকাল সুন্দরী মেয়েরাও কিডন্যাপারদের দলে নাম লিখিয়েছে দেখছি। তখনই সেখানে আগমন হয় রুষা আহমেদের। রুষা এগিয়ে এসে পূর্বীকে একটা ছবি দেয়, যা দেখে ঠোঁট কামড়ে হেসে পূর্বী রূপকের দিকে তাকায়। আশ্চর্য হয়ে রূপক বলে, বাহ, এত সুন্দরী মেয়েরা! তোমাদের দেখে তো মনে হচ্ছে না দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাহলে তোমরা কিডন্যাপারের কাজ কেন করছো? রুষা দুই হাত ভাঁজ করে বলে, আপনাকে কে বলল আমরা কিডন্যাপার? রূপক রুষার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, হুট। ভাঁজ করে রাখা হাত জোড়া সোজা হয়ে যায় রুষার। বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপকের দিকে। সিএম রূপককে মারার জন্য এগিয়ে যেতে নিলেই হাত উঁচিয়ে থামিয়ে দেয় পূর্বী। থেমে যায় সিয়াম। রুষা কটমট চোখে রূপকের দিকে তাকিয়ে থাকে। পূর্বী নিজের মুখের মাস্ক খুলে উঠে দেয়। পূর্বীকে দেখে অবাক হয়ে তাকিয়ে রয় রূপক। পূর্বী রূপকের সামনে এসে দাঁড়িয়ে বলে, মিস্টার রূপক হাওলাদার রায়হান, আপনাকে কিছু প্রশ্ন করব আমরা, তার সঠিক উত্তর দিতে হবে। যদি ভালোই ভালোই বলে দেন ভালো, না হলে আমরা কথা কিভাবে বের করতে হয় তা ভালো করেই জানি। বিস্ময়ে রূপকের মুখ হা হয়ে যায়। সবাইকে একবার দেখে নিয়ে আবারও পূর্বীর দিকে তাকায় রূপক। আমতা আমতা করে বলে, তুমি? সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে পূর্বী বলে, পূরবী শেখ, গোয়েন্দা ইনভেস্টিগেটর অফিসার। রুষা এগিয়ে এসে হাত ভাঁজ করে বলে, রুষা আহমেদ, গোয়েন্দা ইনভেস্টিগেটর অফিসার। নিয়াজ রূপকের কাঁধের পাশে দাঁড়িয়ে বলে, নিয়াজ নূর, গোয়েন্দা ইনভেস্টিগেটর অফিসার। সিএম ও জেসি এগিয়ে এসে রূপকের আরেক কাঁধের পাশে দাঁড়িয়ে বলে, সিয়াম আহমেদ, গোয়েন্দা ইনভেস্টিগেটরের অফিসার। একের পর এক বিস্ময় সহ্য হচ্ছে না রূপকের। মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে। অনেক কষ্টে উচ্চারণ করে, পানি। জেসি পানির বোতল এগিয়ে দেয় রূপকের দিকে। সিয়াম রূপকের বাঁধন খুলে দেয়। জেসি হাত থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করে রূপক। কিছুক্ষণ পরে জোরে জোরে শ্বাস নিয়ে শান্ত হয়ে বসে থাকে রূপক। আবার সবাই চারিদিকে রাখা চেয়ারে বসে পড়ে। তো মিস্টার রূপক হাওলাদার রায়হান, কেমন ফিল করছেন এখন? বলে পূর্বী, তুমি যদি গোয়েন্দা ইনভেস্টিগার অফিসার হও, তাহলে আমাদের ভার্সিটিতে কি করছিলে? মাথা নিচু করে হেসে পূর্বী বলে, সে অনেক কাহিনী। ভাগ্যের ছাত্র হয়ে আপনাদের ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাহলে তো জানতেই পারতাম না বাবার টাকার গরম দেখিয়ে আপনিও আপনার বন্ধুরা র্যাগিং করে বেড়ান। থাক সেই সব কথা, কাজের কথায় আসি। আপনার বাবার নাম কি? মাথা নিচু করে রূপক বলে, রাকিব হাওলাদার। মায়ের নাম? নিজের প্রশ্নে রেগে যায় রূপক। মুহূর্তের মধ্যে চোখ মুখ লাল হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, রাহেলা বেগম হাওলাদার। আপনার মাকে আপনি কখনো দেখেছেন? বলে রুষা। চিৎকার করে রূপক বলে, না, কখনো দেখিনি, আর না কখনো দেখতে চাই। ওই স্বার্থপর মহিলাকে আমি কখনো দেখতে চাই না, কখনো না। পূর্বী বলে, নিজের মাকে স্বার্থপর বলছেন কেন? মা? মা ঠিকই তো মা, কিন্তু আমি ওই মহিলাকে নিজের মা হিসাবে মানি না। কোনো স্বার্থপর মহিলা আমার মা হতে পারে না। ওই মহিলার জন্য আমার পাপা কষ্ট পেয়েছে, এখনও কষ্ট পায়। আমি দেখি তো ওই রাতের আধারে লুকিয়ে ওই মহিলার ছবি দেখে পাপা আর কাঁদে। স্বার্থপর মহিলা। আপনি বারবার নিজের মাকে স্বার্থপর মহিলা কেন বলছেন মিস্টার রূপক? বলে রুষা। সেটা আপনাদের বলতে আমি বাধ্য নই। আপনারা যা জানার জন্য আমাকে তুলে এনেছেন তা জিজ্ঞাসা করুন। আমরা আপনাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আমরা আপনার মায়ের বিষয়ে জানতে চাই। উত্তেজিত হয়ে রূপক বলে,
ওই মহিলা কখনো আমার মা হতে পারে না। জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে যোগ্যতা লাগে, যা ওই মহিলার মধ্যে নেই। ওই মহিলা আমার পাপাকে কষ্ট দিয়ে পাপার অবর্তমানে অন্য লোকের সাথে পালিয়ে গিয়েছিল। তখন আমি মাত্র কয়েকদিনের শিশু ছিলাম, দুধের শিশু। বুঝতে পেরেছেন আপনারা? যে মহিলা তার দুধের শিশুকে রেখে অন্য পুরুষের সাথে স্বামীর ঘর থেকে পালিয়ে যায়, সে আর যাই হোক কখনো আমার মা হতে পারে না। কে বলেছে আপনার মা পালিয়ে গিয়েছিলেন? আমার দাদুভাই বলেছেন, কারণ তখন বাবা দেশের বাইরে ছিলেন, দাদুভাই বাড়িতে ছিলেন। আপনি আপনার দাদু ভাইয়ের কথা বিশ্বাস করেন? হ্যাঁ, করব না কেন? বোঝ হওয়ার পর থেকে আমি এটাই জানি। টেবিলে থাবা মারে পূর্বী মৃদু স্বরে চিৎকার করে বলে, ভুল জানেন আপনি মিস্টার রূপক হাওলাদার রায়হান, ভুল জানেন আপনি। আপনার মা পালিয়ে যাননি, আপনার দুলাভাই তাকে বের করে দিয়েছিলেন। রাতের আধারে দুর্বল রাহেলাকে আপনার দাদু বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অল্প বয়সী হলেও মা তো পারেনি নিজের সন্তানকে ছেড়ে আসতে, তাই লুকিয়ে নিজের এক সন্তানকে রেখে আরেক সন্তানকে নিয়ে পালিয়ে যান। কাপা কাপা গলায় রূপক বলে, আরেক সন্তান? হ্যাঁ মিস্টার রূপক হাওলাদার রায়হান, আপনার যমজ ভাই আছে। রাহেলা বেগম যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। রুষা, ছবিগুলো দেখাও। পূর্বীর কথায় রুষা একটি ছোট ফটো ফ্রেম রূপকের দিকে বাড়িয়ে দেয়। রূপক পূর্বীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। পূর্বীর চোখ দিয়ে ইশারা করে ছবিটি দেখতে। রূপক হাতে নিয়ে ছবিটির দিকে তাকিয়ে থাকে। ছবিটিতে তার মা ও তার মতো দেখতে একটি ছেলে, নিশ্চয় তার যমজ ভাই হবে। শিওর হওয়ার জন্য পূর্বীর দিকে তাকায়। পূর্বী সম্মতি দিয়ে বলে, ইয়েস, ইনি আপনার মা রূপক, সাথে ছেলেটা আপনার থেকে 5 সেকেন্ডের বড় যমজ ভাই রাইসুর। সে বর্তমানে মাদকাসক্তির দায়ে জেলে আছে। অবাক হয়ে রূপক বলে, কি? শ্বাস ছেড়ে পূর্বী বলে, জি, রাইসুর মাদকাসক্ত, তবে ও আগে এমন ছিল না। আগে ওরা যেখানে থাকতো সেখানে সবাই রাইসুরকে মাথায় তুলে নাচতো। ওর ব্যবহারে কত শত রমণী প্রেমে পড়তো। বৃদ্ধা থেকে শুরু করে এলাকার অল্প বয়সী আধ বয়সী নারীরাও রাইসুরের প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে রাইসুর নিজের না থাকলেও যথাসম্ভব চেষ্টা করতো সবাইকে সহযোগিতা করার। যে রাইসুর তার মা রাহেলা বেগমের গর্ব ছিল, সেই রাইসুর আজ মাদকাসক্ত। কেন? খারাপ বন্ধু বান্ধব রাইসুরকে নষ্ট করে দিল। মায়ের কোলে ঘুমানো রাইসুর টাকার জন্য মায়ের গায়ে হাত পর্যন্ত তুলতে বাদ রাখেনি। এর জন্য কে দায়ী? বন্ধু বান্ধব। তবে শুধু খারাপ বন্ধুদেরই দোষ নেই, সাথে রাইসুরেরও আছে। কথায় বলে না, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। যারা যুবককে ধ্বংস করার পথে নেমেছে তাদের আমরা ছাড়ব না। যারা স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের ড্রাগস সেবন করাচ্ছে এবং বিক্রি করাচ্ছে, ওদের কখনো ক্ষমা করা হবে না। ওদের শাস্তি পেতে হবে। ভয়াবহ পরিণাম ওদের জন্য অপেক্ষা করছে। কেউ রেহাই পাবে না, কেউ না। চোখ ছলছল করছে রূপকের। মা ভাইয়ের অবস্থার কথা ভেবে কান্না পাচ্ছে। কাপা কাপা কণ্ঠে রূপক বলে, আমি কি আমার মা ও ভাইয়ের সাথে দেখা করতে পারবো পূরবী? ইয়েস, কেন নয়? তবে আমাদের আপনার সাহায্য করতে হবে। এই মুহূর্তে আপনি আমাদের সাহায্য করতে পারেন। কি সাহায্য বলুন? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনাকে ভার্সিটির আশেপাশে রাস্তাঘাটে খেয়াল রাখতে হবে, কে বা কারা এইসব সেবন করছে। আপনাকেও তাদের একজন হতে হবে। এক কথায় আপনাকে ওদের মতো মাদকাসক্ত হতে হবে। আপনি কৌশলে সেগুলো ফেলে দিবেন। ওরা যেন এটা জানে আপনিও তাদের মতো ড্রাগস সেবন করছেন। আপনার সাথে আমাদের টিমের অফিসারদের থেকে একজন থাকবে, সেও আপনার মতোই অভিনয় করে যাবে। তো বলুন মিস্টার রূপক হাওলাদার রায়হান, আপনি কি আমার প্রস্তাবে রাজি? মাথা নিচু করে রূপক ঠোঁট কামড়ে হেসে বলে, আপনি বললে তো জানো হাজির ম্যাম। বিস্ময়ে সবার মুখ হা হয়ে যায়। সবার মুখের রিয়াকশন দেখে রাগ বেড়ে যায় পূর্বীর। কটমট চোখে রূপকের দিকে তাকিয়ে থাকে। রূপক পূর্বীর চাহনি দেখে চোখ মারে। তা কারোরই দৃষ্টিগোচর হয়নি। ঠোঁট চেপে সবাই মিটমিট করে হাসছে। তা দেখে পূর্বীর রাগ যেন আকাশ ছুল। ধমকে উঠে ডাকে, রুষা। কেঁপে ওঠে রুষা বলে, জি জি ম্যাম। পূর্বী রুষাকে কিছু বলবে তার আগেই রূপক রুষার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, হট লেডি অফিসার। রুষা কটমট করে তাকায়। তা দেখে শব্দ করে হেসে রুষাকে চোখ মারে রূপক। সবার বুঝতে বাকি থাকে না রূপক ফ্ল্যাট করছে।
আইনের অফিসারদের সাথে ফ্ল্যাট করছে। এই ছেলের সাহস আছে বলতে হবে। মিস্টার রূপক, আপনি কি কাজ করতে রাজি? আমি রাজি। এখন প্লিজ আমার মা ও ভাইয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করুন। পূর্বী মাস্ক পরে নেয়। রূপককে নিয়ে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাহেলা বেগমের বাড়ির উদ্দেশ্যে। আধা ঘন্টার ভিতরে পৌঁছে যায় তারা। টিন ও ইটের তৈরি সাধারণ একটি বাড়িতে রাহেলা ও রাইসুদ থাকতেন। দরজার সামনে সবাই গিয়ে দাঁড়ায়। আশেপাশের অনেকেই উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে। রূপকের মুখে মাস্ক থাকায় কেউ দেখতে পারছে না, না হলে সবাই রূপককে রাইসুর ভেবে ভুল করত। রাহেলা বেগমের দিন জায়নামাজে বসেই কাটে। ইচ্ছে হলে খান, না হলে খান না। দরজায় টোকা দেওয়ার শব্দে উঠে দেন, চোখের পানি মুছে দরজা খুলে দেন। সবাই ভিতরে ঢুকে। রাহেলা বেগম প্লাস্টিকের চেয়ার এগিয়ে দেন বসার জন্য, কিন্তু কেউ বসেনি। সবাই এক কোণায় দাঁড়িয়ে থাকে। পূর্বী রূপককে ইশারা করে। রূপক আস্তে আস্তে রাহেলা বেগমের দিকে এগিয়ে আসে। দুই হাত দিয়ে রাহেলা বেগমের মুখ ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাহেলা বেগম কিছুই বুঝতে পারছেন না, তবে উনি ভিতর থেকে কেমন একটা টান অনুভব করছেন। এটা কিসের টান? মাতৃত্বের টান, যা না চাইতেও হচ্ছে, কিন্তু রাহিলা বেগম বুঝতে পারছেন না। কণ্ঠরোধ হয়ে আসছে রূপকের। অনেক কষ্টে উচ্চারণ করে, মা। গলার স্বর শুনে রাহিলা বেগম ভাবেন এটা বুঝি তার রাইসুর। রূপক মুখের মাস্ক খোলার পরে আরও নিশ্চিত হন। রূপকের মুখে হাতে বুলিয়ে বলেন, আমার রাইসুর। ঠোঁট কামড়ে কান্না আটকে রূপক বলে, মা, আমি রাইসুর না মা, আমি রূপক। আমি তোমার আরেকটা ছেলে, রাইসুর ভাইয়ের যমজ ভাই। চমকে যান রাহিলা বেগম। তার কণ্ঠনালী কাঁপছে, সাথে সমস্ত শরীর অবশ হয়ে আসছে। আবার কাঁপা কাঁপা হাতে রূপকের গালে হাত রাখেন। সারা মুখে হাত বুলিয়ে আচমকা চুমু দিতে শুরু করেন। সাথে অবিরামভাবে চোখের পানি ঝরছে, যা রূপকের সারা মুখে ভেসে যাচ্ছে। এই নাম বুঝি মা? এত বছর পরে নিজের সন্তানকে দেখতে পাবেন। বিশ্বাস করতে পারেনি রাহিলা বেগম। তিনি তো আশা ছেড়ে দিয়েছিলেন। ভাগ্য তার আরেক ছেলেকে তার কাছে নিয়ে এলো। রূপকের মুখে চুমু দিতে দিতে জ্ঞান হারান রাহিলা বেগম। ঢলে পড়েন রূপকের বুকে। রূপক দুই হাতে মাকে আগলে নেয়, কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। রুষা পানি ছিটিয়ে দেয় মুখে। সিয়াম ডাক্তারকে ফোন করে। রূপক মায়ের হাত ধরে হাউমাউ করে কান্না করছে। নিয়াজ রূপকের কাঁধে হাত রেখে কাঁদতে মানা করে। রূপকের কান্না থামে না, সে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসেন, কিন্তু রূপক তার মাকে ছাড়ছে না। না ছাড়লে ডাক্তার দেখবে কি করে? বাধ্য হয়ে পূর্বী দেয় এক ধমক। সবাই কেঁপে ওঠে সেই ধমকে। রূপক মায়ের হাত ছেড়ে নিয়াজের পাশে এসে দাঁড়ায়। নিয়াজ দুহাতে রূপকের কাঁধ ধরে রেখে সান্ত্বনা দিচ্ছে। রাহিলা বেগমের প্রেশার চেক করেন ডাক্তার, তারপর বলেন, উনি নিয়মিত খাওয়া দাওয়া করছেন না, নিয়মিত ঘুমাচ্ছেন না। এরকম হলে তো উনি মারা যাবেন। এমন করলে তো শুকিয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর একটা স্যালাইন লিখিয়েছি, ওগুলো নিয়ে আসুন। ওনার শরীর দুর্বল, স্যালাইন না দিলে সুস্থ হবে না। সিয়াম প্রেসক্রিপশন হাতে নিয়ে ছুটে যায় আশেপাশে ফার্মেসি থেকে, সব নিয়ে আসে। ডাক্তার স্যালাইন লাগিয়ে দিয়ে যান, সেই সাথে কোন ওষুধ কিভাবে খেতে হবে সেটাও বলে যান। সব কিছু শেষে সিয়াম ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায়। পারিশ্রমিক দিয়ে আবারও পূর্বীর সামনে এসে দাঁড়ায়। পূর্বী বুড়ুকুচকে জিজ্ঞাসা করে। সিয়াম পূর্বীর ফোন এগিয়ে দেয়। পূর্বী স্ক্রিনের দিকে তাকায়। জুনিয়র রাজকুমার নামটা ভেসে আসছে স্ক্রিনে, সাথে কল্পের হাস্যোজ্জ্বল ড্যাশিং এক ছবি। সবার দৃষ্টি পূর্বীর ফোনের দিকে নিবদ্ধ। রূপকও ভুরু কুচকে কল্পের ছবি দেখে পূর্বীর দিকে তাকিয়ে থাকে। অস্বস্তি নিয়ে পূর্বী বলে, কি? আমার ফোন আপনার কাছে কেন? মাথা চুলকে সিয়াম বলে, ম্যাম আপনার ফোন গাড়িতে ফেলে এসেছিলেন। হাত বাড়িয়ে ফোন হাতে নেয় পূর্বী। সবার দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধ। ফোন কেটে অফ করে পকেটে রেখে দেয় পূর্বী। তা দেখে আড়ালে সবাই ঠোঁট কামড়ে হাসে, যা চোখ এড়াতে পারেনি পূর্বী। মনে মনে কল্পের উপর রাগ হয় তার। ফোন দেওয়ার আর সময় পায়নি। বিড়বিড় করে আচ্ছা মতো কল্পকে গালি দেয়, যা পাশে দাঁড়ানো রূপকের কানে যায়। রূপক মাথা নিচু করে হাসে। স্যালাইন শেষ হওয়ার কিছুক্ষণ পর রাহিলা বেগমের জ্ঞান ফিরে। মা ছেলের সে কি কান্না! রাহিলা বেগম হয়তো কখনো ভাবতেও পারেনি আরেক ছেলেকে ফিরে পাবেন। রাহিলা বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই তিনি ঘুমাচ্ছেন। জেসিকে রাহিলা বেগমের খেয়াল রাখতে বলে। রূপককে নিয়ে বেরিয়ে যায় বাকিরা।
উদ্দেশ্য রাইসুর ও রূপককে মুখোমুখি করানো। রূপকও ভীষণ এক্সাইটেড নিজের ভাইকে দেখবে, আবার নিজের চেহারার মতো দেখতে। আধা ঘন্টার মধ্যে গোয়েন্দা অফিসে পৌঁছায় সবাই। রাইসুর সহ বাকিদেরকে রিমান্ডে রাখা হয়েছে। আর কিছু সময় তারপরই নিজের চেহারার মতো আরেকজনকে দেখবে রূপক। ভাবতেই রূপকের কেমন অ্যাডভেঞ্চার লাগছে। নিয়াজ ও সিয়াম রাইসুরকে আনতে গেল। রূপককে একটি চেয়ারে বসানো হয়েছে, সামনাসামনি আরেকটি চেয়ার যেটাতে রাইসুরকে বসানো হবে। অন্ধকার কারাগারে শুয়ে আছে রাইসুর। নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে তার। নিজেকে কুলাঙ্গার সন্তান মনে হচ্ছে। সত্যি তো সে কুলাঙ্গার। নেশা দ্রব্যের জন্য মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতে বাদ রাখেনি সে। অথচ কয়েক মাস আগেই এই রাইসুর নিজের হাতে রান্না করে মাকে খাওয়াতো, মায়ের কাপড় ধুয়ে দিত, মাঝে মধ্যে টিউশনির টাকা থেকে যেগুলো খরচ করে বেঁচে দিত সেই টাকাগুলো দিয়ে মাকে নিয়ে ফুচকা খেত। আশেপাশের মানুষ এসব দেখে চোখ জোড়াতো আর বলতো এরকম সন্তান যেন প্রতিটি ঘরে জন্মায়। আজ লোকে থুতু দেয়, সবাই মনে মনে রাইসুরের মৃত্যু কামনা করে। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিলেও মায়ের রাজপুত্র রাইসুর জানে তার মা কখনো তাকে অভিশাপ দিবে না, তাকে ছেড়ে যাবে না। মায়েরা বুঝি এমনই হয়, সন্তান শত অন্যায় করলেও ক্ষমা করে দেন। রাইসুর, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। মুখ তুলে তাকে রাইসুর। তার সাথে দেখা করার মতো শুধু তার মাই আছে। তবে কি তার মা এলেন? রাইসুরের বুকটা হাহাকার করে উঠল। তার মনে হলো কতদিন তার মাকে দু চোখ ভরে দেখা হয়নি, অথচ কয়েক ঘন্টা আগেও তিনি রাইসুরের সাথে দেখা করে গেছেন। কিন্তু রাইসুর অপরাধবোধ লজ্জায় মায়ের দিকে চোখ তুলে তাকায়নি। রাইসুরের ভাবনার মাঝে সিয়ামকে হাতকড়া পরিয়ে দিল নিয়াজ ও সিয়াম। দুই দিক থেকে রাইসুরকে ধরে বের করে আনলো। রাইসুরকে এনে বসানো হলো রূপকের সামনে চেয়ারে। রূপক অপলক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রাইসুর এখনো মাথা তুলে তাকায়নি। সে ভেবেছে তার মা দেখা করতে এসেছেন, তাই মাথা নিচু করে রেখেছে। ভাই। চোখ তুলে সামনে বসে থাকা ব্যক্তির দিকে তাকালো রাইসুর। কয়েক সেকেন্ড এভাবেই তাকিয়ে থাকলো। আস্তে আস্তে রাইসুরের মুখে হাসি ফুটে ওঠে। ভাই। আবারও রূপকের সেই সম্বোধন, যা রাইসুরের হাসিকে আরও গাঢ় করলো। রূপক দুই হাত দিয়ে চ্যাপটে ধরে রাইসুরকে, কিন্তু দুর্ভাগা রাইসুর হাত করা পর্ণ হাতের দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হাসলো। চাইলেও ভাইয়ের পিঠে সিনের হাত রাখতে পারল না। রাইসুর নিজের কাঁধে তরল জাতীয় কিছু অনুভব করলো। ঘাড় নড়াতে লাগলো বারবার। চোখের পানি মুছে রাইসুরকে ছেড়ে দেয় রূপক। আবারও চেয়ারে বসে। তুমি আমাকে দেখে অবাক হওনি ভাই? রূপকের প্রশ্নে কিঞ্চিত হেসে রাইসুর বলে, অবাক হয়েছি, তবে কিছুটা। আমি তোর সম্পর্কে আগে থেকে জানতাম। মা আমাকে বুঝতে শেখার পরই তোর কথা বলেছিলেন। কিভাবে তোর থেকে আমরা আলাদা হলাম সব। আমি তোকে ভার্সিটির পাশেও কয়েকবার দেখেছি। ভাবছিলাম তোর পিছু নেব, তোকে সব বলে মায়ের কাছে নিয়ে আসবো, কিন্তু মলিন হেসে রাইসুর বলে, তার আগেই তো আমি খারাপ হয়ে গেলাম। বাজে আড্ডা, বাজে বন্ধু, বাজে নেশায় জড়িয়ে গেলাম। রূপক রাইসুরের দুই কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ভাই, খুব শীঘ্রই তোমাকে মুক্ত করে নিয়ে যাব। যে বা যারা তোমাকে এই পথে নিয়ে এসেছিল, এই সব কিছুর মূলে যারা, তাদেরকে আমি কাউকে ছাড়ব না। আমি কাল থেকে এই অফিসারদের কথা মতো কাজ করা শুরু করব। আসল অপরাধীকে ধরিয়ে দিয়ে তোমাকে নিয়ে যাব মায়ের কাছে। তুমি মা বাবা মিলে খুব সুন্দর একটা পরিবার হব। বাবা তোমাদের কথা জানতে পারলে যে কত খুশি হবে তা বলার মতো না। কিন্তু আমি বাবাকে এখনো কিছুই বলবো না। আগে তোমাকে মুক্ত করব, তারপর বাবাকে জানাবো। ওই রামিম হালদারকেও আমি ছাড়বো না। ওই ব্যক্তির জন্য আজ আমরা আলাদা। যদি সেদিন মাকে বাড়ি থেকে বের করে না দিত, তাহলে আজ আমরা সুখী পরিবার হতাম না। তুমি এসব বাজে নেশায় জড়াতে না, আমাদের মাকে এত কষ্ট সহ্য করতে হতো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রাইসুরের। কথা বলতে বলতে রূপকেরও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়ে ভাইয়ের সন্ধি হচ্ছে তা দেখছে গোটা গোয়েন্দা পুলিশ উপস্থিত সবাই। ভাইয়ে ভাইয়ে সন্ধি হচ্ছে তা দেখছে গোটা গোয়েন্দা অফিসে উপস্থিত সবাই।
রূপক আবারও তার মায়ের কাছে চলে গেছে। মাকে ছাড়া এখন সে থাকতেই পারবে না। যাওয়ার আগে পূর্বী বলেছে ভার্সিটির কেউ যেন তার আসল পরিচয় না জানে। রূপক নিশ্চিত করেছে সে কখনোই পূর্বীর আসল পরিচয় কাউকে বলবে না। রাত আনুমানিক 9টার কাছাকাছি হবে। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে আসছে পূর্বীর। ল্যাপটপ বন্ধ করে বিছানায় শরীর এলিয়ে দিল, তখনই তার ফোন বিকট শব্দে বেজে ওঠে। আশঙ্কিক শব্দের কারণে পূর্বী ভরকে যায়। ঘুম ছুটে পালায় তার। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হ্যালো? পাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পূর্বী কিঞ্চিত হেসে বলল, কথা বলবে না? ওপাশ থেকে অস্পষ্টভাবে কারোর ফুফানোর আওয়াজ আসছে। ব্যস্ত হয়ে পূর্বী জিজ্ঞেস করে, কি হয়েছে গল্প, কাঁদছো কেন? তুমি আমাকে একটু ভালোবাসো না সিনিয়র? একটু না? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি যদি আমাকে ভালোই বাসতে তবে কখনো আমাকে অবহেলা করতে পারতে না, আমার কল রিসিভ করতে। সরি গল্প, তখন আমি জরুরি কাজে ছিলাম, তখন ফোন রিসিভ করার অবস্থায় ছিলাম না আমি। কাজ? আমার বেলাতেই তোমার সব কাজের কথা, বাকি সবার বেলায় ঠিকই আছে।